আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট ভাই আপুরা, তোমাদের সবাইকে ইংলিশ ফার্স্ট পেপারের আরো একটি প্রিমিয়াম ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে হেরিটেজ যে প্যাসেজটা আছে, অর্থাৎ এখানে 60 গম্বুজ যে মসজিদ আছে সেই মসজিদ নিয়ে হচ্ছে এখানে বলা হয়েছে। একদম এ টু জেড তোমাকে গুছিয়ে পড়িয়ে দিব। তোমার পুরো প্যাসেজের মধ্যে তোমার দেখবা এই প্যাসেজের মধ্যে অনেক কঠিন কঠিন ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর বাংলা মিনিং আমি তোমাকে বলে দিব। প্রত্যেকটা লাইনের একদম প্রপার এক্সপ্লেনেশন তোমাকে দিব। এবং এই প্যাসেজ পড়ার উদ্দেশ্য হচ্ছে এই প্যাসেজ থেকে তোমার পরীক্ষায় 7টা এমসিকিউ আসবে এবং 5টা শর্ট কোয়েশ্চেন্স আসবে। তো আমরা 7টা এমসিকিউ এর জন্য অনেকগুলা এমসিকিউ প্র্যাকটিস করব, পাশাপাশি 5টা শর্ট কোয়েশ্চেন্স এর জন্য আমরা অনেকগুলা শর্ট কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। এবং আজকের এই প্যাসেজটা হচ্ছে তোমার 60 গম্বুজ মসজিদ নিয়ে, যেটা হচ্ছে তোমার বাগেরহাট শহরে অবস্থিত। আমি তোমাকে প্রথমে বলবো তুমি ইউটিউবে যাও, যাওয়ার পরে ইউটিউবে সার্চ দেও যে 60 গম্বুজ মসজিদ। এটা সার্চ দেওয়ার পরে দেখবা অনেকগুলা ভিডিও আসবে, ছোট ছোট রিলস আসবে বা টিউটোরিয়াল আসবে এই 60 গম্বুজ মসজিদের উপরে। কয়েকটা ভিডিও দেখো, 1-2টা ভিডিও দেখো, 5-10 মিনিট তুমি ভিডিওটা দেখো। ক্লাস করার আগে এখন তুমি যাও ইউটিউবে যাও, যাওয়ার পরে তুমি 60 গম্বুজ মসজিদের কয়েকটা ভিডিও দেখো। তুমি দেখবা গম্বুজ গুলা কিভাবে আছে, বা হচ্ছে খিলানযুক্ত দরজাগুলা কেমন, আইল গুলা কেমন। তো এই ভিডিওগুলো দেখার পরে তুমি যখন আমার এই ক্লাসটা করবা, আমার ভিডিওটা দেখবা, তখন তোমার পুরোপুরি তোমার কাছে ক্লিয়ার মনে হবে। আর না হলে কিছু কিছু বিষয়, যে খিলানযুক্ত দরজাগুলা কেমন, হ্যাঁ, যেটা ধনুক আকৃতির থাকে আর কি, তো এই বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে তোমার কাছে রিলেট করাটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি প্রথমে ইউটিউবে যাও, যে ভিডিওগুলো দেখো 2-3 মিনিট বা 5-10 মিনিট ভিডিওগুলো দেখার পরে এরপরে তো তুমি আমার এই ক্লাসটা দেখো। ওকে, তো চলো শুরু করা যাক। হেরিটেজ হতে তোমার ঐতিহ্য। খাতার মধ্যে নোট করো সুন্দর করে, হেরিটেজ। এই হেরিটেজ অর্থ হচ্ছে তোমার কি বলতো, ঐতিহ্য। হ্যাঁ, হেরিটেজ অর্থ কি, ঐতিহ্য। হেরিটেজ ইজ হোয়াট, হেরিটেজ হচ্ছে এমন একটা বিষয়, হোয়াট উই ইনহেরিট মানে তোমার বংশানুক্রমে পাওয়া বা উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওকে, কি বললাম, তুমি খাতার মধ্যে লেখো ইনহেরিট হলো তোমার কি, উত্তরাধিকার সূত্রে লাভ করা, উত্তরাধিকার সূত্রে পাওয়া, বংশানুক্রমিক ভাবে পাওয়া। তাহলে হেরিটেজ ঐতিহ্য হচ্ছে এমন একটা বিষয়, হোয়াট যেটা উই ইনহেরিট, যেটা হচ্ছে আমরা উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমে পেয়ে থাকি ফ্রম দা পাস্ট, অর্থাৎ অতীত থেকে, অর্থাৎ আমাদের বাপ দাদা থেকে বা পূর্বপুরুষদের থেকে হচ্ছে আমরা বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে হচ্ছে পেয়ে থাকি। লিভ উইথ দা প্রেজেন্ট, এবং আমরা হচ্ছে বর্তমানে এই হেরিটেজ নিয়ে, ঐতিহ্য নিয়ে আমরা হচ্ছে কি থাকি, বেঁচে থাকি। and then pass on to our children or future generation, এবং আমরা যেটা নিয়ে বেঁচে থাকি, আমরা আমাদের যখন সময় ফুরিয়ে আসে তখন এই জিনিসটাকে হচ্ছে আমরা পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাই, আমাদের সন্তান চিলড্রেনের কাছে কি করে যাই, আমরা রেখে যাই। তাহলে ভাইয়া হেরিটেজ জিনিসটা কি, হেরিটেজ হচ্ছে তোমার একটা ঐতিহ্য যেটা বংশানুক্রমিক ভাবে উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে আমরা পেয়ে থাকি, এবং আমরা হচ্ছে বর্তমানে এই ঐতিহ্যটা নিয়ে কি করে বেঁচে থাকি। এবং যখন হচ্ছে আমাদের সময় ফুরিয়ে যায়, যখন আমাদের সময় শেষ হয়ে যায়, তখন এই ঐতিহ্যটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পাস করে দেই, রেখে যায়, বা হচ্ছে তোমার কি করে, অতিক্রম করে দেয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, তাহলে এই যে এখানে আরেকটা জিনিস আছে, জেনারেশন হলো তোমার কি, প্রজন্ম। পাস অন মানে তোমার কি করা যাওয়া, রেখে যাওয়া। খাতার মধ্যে লেখক পাস অন মানে কি, রেখে যাওয়া। এরপরে আসো আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ এন্ড ইন্সপাইরেশন ইজ আওয়ার কালচারাল এন্ড ন্যাচারাল হেরিটেজ। আমাদের যে তোমার জীবন এবং অনুপ্রেরণার কিছু অনন্য উৎস আছে, সেগুলো হচ্ছে আমাদের কি, সাংস্কৃতিক এবং হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্য। আমাদের জীবন এবং অনুপ্রেরণার কিছু অনন্য, ইউনিক মানে কি, অনন্য কিছু তোমার কি আছে, উৎস আছে। সেগুলো আমাদের কি কি, একটা হচ্ছে তোমার কালচারাল, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। এরপরে আসো, when we speak of world heritage, যখন হচ্ছে আমরা কথা বলি, when we speak of world heritage, যখন হচ্ছে আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, it indicates, এই বিশ্ব ঐতিহ্যটা নির্দেশ করে, ইন্ডিকেট করে places and sites that we inherited from the past and pass on to the future generation of the entire world। দেখো, যখন হচ্ছে আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, ইট ইন্ডিকেটস, এটা ইন্ডিকেটস করে ওই সকল জায়গাগুলোকে, ওই সকল সাইটস মানে জায়গা বা স্থান কিংবা নিদর্শন, ওই সকল জায়গা কিংবা ওই
স্থানগুলাকে তোমার কি করে নির্দেশ করে, দ্যাট উই ইনহেরিটেড, যেটা হচ্ছে আমরা উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমে পেয়েছি, ফ্রম দ্য পাস্ট, পূর্বপুরুষ থেকে, অতীত থেকে পেয়েছি, অ্যান্ড পাস অন, এবং যেই ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্যটাকে আমরা রেখে যাই, টু দ্য ফিউচার জেনারেশন, পরবর্তী প্রজন্মের কাছে, অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, পুরো বিশ্বের পরবর্তী প্রজন্মের কাছে হচ্ছে আমরা রেখে যাই। এন্টায়ার মানে তোমার হচ্ছে কি সমগ্র, পুরো, হোল আছে না, WHLE, হ্যাঁ, WHOLE, হোল মানে কি সমগ্র, ঠিক আছে। এরপর এন্টায়ার, এন্টায়ার অর্থ কি বলতো? এন্টায়ার অর্থ তোমার সমগ্র, পুরো, এরকম বোঝায় আর কি। এই যে পুরো বিশ্ব আছে, সমগ্র বিশ্ব আছে, সমগ্র বিশ্বের পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই ওয়ার্ল্ড হেরিটেজটা কি করি, রেখে যাই বা পাস অন করি। তাহলে ভাইয়া সেটা হেরিটেজ হইতে পারে কিংবা ওয়ার্ল্ড হেরিটেজ হইতে পারে, এই বিষয়টা হচ্ছে তোমার, হেরিটেজ হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা কিছু যেগুলো হচ্ছে আমরা বংশানুক্রমে পূর্বপুরুষ থেকে, অতীতের যারা ছিলেন তাদের কাছ থেকে পেয়ে থাকি, এবং বর্তমানে হচ্ছে এটা নিয়ে আমরা বেঁচে থাকি। যখন আমাদের সময় চলে যায় তখন সেই ঐতিহ্যটাকে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পাস করে দেই, রেখে যায়, কিংবা হচ্ছে অতিক্রম করে দিই। দ্যাটস ইট, নাথিং এলস। এরপরে আসো দ্য ষাট গম্বুজ মস্ক, ষাট গম্বুজ যে মসজিদটা আছে ইন বাগেরহাট, বাগেরহাট জেলায় যে ষাট গম্বুজ মসজিদটা আছে, ইজ সাচ এ হেরিটেজ, এটা হচ্ছে এমন একটা ঐতিহ্য, ইট বলতেছে যে দেখো, দা ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। এই যে আমরা বললাম না একটু আগে, ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য, যেটা পুরো বিশ্বের পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি করে যাই, রেখে যাই, ওই রকমই একটা ঐতিহ্য হচ্ছে ষাট গম্বুজ মস্ক, ঠিক আছে। আমাদের যে তোমার বাগেরহাট শহরে যে তোমার ষাট গম্বুজ মস্ক আছে, মসজিদ আছে, এটা হচ্ছে তোমার কি ইন বাগেরহাট, বাগেরহাট শহরে ইজ সাচ এ হেরিটেজ, এটা হচ্ছে ওই রকম একটা ওয়ার্ল্ড হেরিটেজ, একটা বিশ্ব ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বলতে পারো। এরপরে ইট বিকেম, এই যে তোমার এটা একটা বিশ্ব ঐতিহ্য হয়েছে, এটা হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এই যে দেখো আমাদের যে ষাট গম্বুজ মসজিদটা আছে, এটা ইউনেস্কো কি করেছিল 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কি করছিল, এটাকে ডিক্লেয়ার করছিল, ঘোষণা দিয়েছিল। তাহলে কখনো যদি প্রশ্ন আসে ইউনেস্কো কত সালে এই ষাট গম্বুজ মসজিদটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করে, কত সালে, ইন 1985, 1985 সালে। এরপরে আসো অরিজিনালি, শুরুর দিকে বা গোড়ার দিকে, দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। হ্যাঁ, এই যে হিস্টোরিক মানে তোমার কি ঐতিহাসিক, মনে থাকবে, হিস্টোরিক মানে কি ঐতিহাসিক, হিস্টোরি মানে ইতিহাস, আর হিস্টোরিক মানে কি ঐতিহাসিক, ঐতিহাসিক মনে থাকবে। হিস্টোরি অর্থ তোমার কি ইতিহাস, আর হিস্টোরিক অর্থ তোমার কি ঐতিহাসিক। অরিজিনালি শুরুর দিকে বা গোড়ার দিকে, দ্য হিস্টোরিক মস্ক, এই যে ঐতিহাসিক মসজিদটা আছে, সিটি মসজিদ, মসজিদের যে শহরটা আছে, ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, অর্থাৎ এই যে ঐতিহাসিক মসজিদের শহর, মসজিদের শহর বলতে কাকে ইন্ডিকেট করতেছে, এই বাগেরহাট শহরটাকে ইন্ডিকেট করতেছে। এই যে ঐতিহাসিক মসজিদের শহর অর্থাৎ বাগেরহাট, এটা ওয়াজ নোন, এটা পরিচিত ছিল, কি হিসেবে পরিচিত ছিল, খলিফাতাবাদ। অর্থাৎ কখনো তোমাকে যদি প্রশ্ন করে এই যে মসজিদের শহর বাগেরহাট, এটা পূর্ব মানে পূর্ববর্তীতে বা শুরুর দিকে, আগের দিকে, গোড়ার দিকে এটা কি নামে পরিচিত ছিল, এটা খলিফাতাবাদ নামে পরিচিত ছিল, মনে থাকবে, মনে থাকবে নাকি বলতো? যে এই যে তোমার বর্তমানে যে মসজিদের শহরটা আছে বাগেরহাট, এটা আগে পরিচিত ছিল কি নামে পরিচিত ছিল, খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। ইট ইজ সিচুয়েটেড, এটা তোমার অবস্থিত ছিল এট আউটস্ক্রিটস অফ বাগেরহাট টাউন, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য, বলো কি বললাম এখানে, দেখো তো ভাইয়া, যে ইট ইজ সিচুয়েটেড, অর্থাৎ এই যে তোমার ষাট গম্বুজ মসজিদটা আছে, এটা অবস্থিত এট দ্য আউটস্ক্রিটস অফ বাগেরহাট টাউন, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবন। আগে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বা হার্ড ওয়ার্ড আছে, এগুলোর অর্থ জেনে নেই। আউটস্ক্রিটস, হ্যাঁ, আউটস্ক্রিটস, আউটস্ক্রিটস, আউটস্ক্রিটস মানে কি বলতো? আউটস্ক্রিটস মানে তোমার হচ্ছে কিনারা বা প্রান্ত দেশ, প্রান্ত দেশ মানে এক পাশ। ধরো আমি তোমাকে বললাম, ধরো এটা একটা বাগেরহাট শহর, হ্যাঁ, এটা তোমার হচ্ছে তোমার কি একটা পাশ,
এটা একটা পাশ, এটা হচ্ছে তোমার কি মিডল, মিডল মানে কি মাঝ, তাই না? এই যে পুরো এটা যদি আমি বাগেরহাট শহর ধরি, এই বাগেরহাট শহরের এটা হচ্ছে তোমার কি একদম একদম মধ্যদেশ বা হচ্ছে তোমার মাঝখান, এটা একটা প্রান্ত, একটা কিনারা, এটা একটা কিনারা বা একটা প্রান্ত দেশ। তো ঠিক তেমনি ভাবে এখানে যে ঘটনাটা হয়েছে, এখানে তোমার এই যে এই যে এই যে তোমার ষাট গম্বুজ মসজিদটা আছে, এটা সিচুয়েটেড, এটা এটা অবস্থিত ছিল এট দ্য আউটস্ক্রিটস অফ বাগেরহাট টাউন। বাগেরহাট, এটাকে যদি আমি বাগেরহাট শহরটাকে কল্পনা করি, এই বাগেরহাট শহরের যে আউটস্ক্রিটস, একদম বাগেরহাট শহরের যে প্রান্ত দেশ, এক প্রান্তে এক কিনারায়, সেই কিনারার মাঝে তোমার কি ছিল, এই ষাট গম্বুজ মসজিদটা অবস্থিত ছিল। এরপরে আসো, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এই মসজিদটা খুব বেশি তোমার কি ছিল না, দূরে ছিল না। কোথা থেকে? ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে তোমার আমাদের যে ঘন তোমার যে লবণাক্ত বন আছে, হ্যাঁ, ম্যানগ্রোভ ফরেস্ট আছে, অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের ধরো সুন্দরবনটা এই দিকে হয়তো বা, সুন্দরবন থেকে আমাদের যে তোমার ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সেই ঘন যে আমাদের লবণাক্ত বন সুন্দরবনে, সেই সুন্দরবন থেকে খুব বেশি কি ছিল না, দূরে ছিল না। এই দেখো, নট ভেরি ফার, খুব বেশি দূরবর্তী ছিল না, ফার মানে দূরবর্তী আর কি, নট ভেরি ফার, খুব বেশি দূরবর্তী ছিল না, ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনস। এরপরে খেয়াল করো, খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি, অর্থাৎ এই যে বাগেরহাট শহরের যে শহরটা যে আগে খলিফাতাবাদ নামে পরিচিত ছিল, এইটা খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। এই যে শহরটা, এটা হচ্ছে তোমার একটা মুসলিমদের একটা উপনিবেশ ছিল। কলোনি শব্দের অর্থ উপনিবেশ। এই খলিফাতাবাদ শহরটা, এটা তোমার কি ছিল, মুসলমানদের কি ছিল, মুসলমানদের উপনিবেশ ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড, এটা তোমার প্রতিষ্ঠা করা হয়েছিল বাই দ্য তুর্কিশ জেনারেল, তুর্কিশ যে সেনাধ্যক্ষ বা হচ্ছে তোমার সৈন্য বলতে পারো, এ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th সেঞ্চুরি। ইট ওয়াজ ফাউন্ডেড, এই যে তোমার মুসলিম কলোনি বা হচ্ছে তোমার এই যে খলিফাতাবাদ যে শহরটা আছে, ইট ওয়াজ ফাউন্ডেড, এই শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল বাই দ্য তুর্কিশ জেনারেল, হ্যাঁ, তুরস্কের যারা আছে তাদেরকে বলি আমরা তুর্কিশ, হ্যাঁ, তুর্কি। ওই যে তুর্কির যে জেনারেল, একজন তুর্কির জেনারেল মানে তোমার সেনাধ্যক্ষ, সৈনিক, হ্যাঁ, সৈনিক। তো ওই যে তুর্কি জেনারেল এ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান, তিনি ছিলেন একজন কি, সেন্ট মানে তোমার ঋষি, ওয়ারিয়র মানে যোদ্ধা, একজন ঋষি যোদ্ধা, উলুগ খান জাহান ইন 15th সেঞ্চুরি, 15 শতকে একজন তুর্কিশ জেনারেল, একজন যোদ্ধা, তিনি কি করেছিলেন, উলুগ খান জাহান নাম ছিল তিনি হচ্ছে এই খলিফাতাবাদ শহরটা প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, ফাউন্ড মানে তোমার কি করেছে, কি করা, প্রতিষ্ঠা করা, FOUND, ফাউন্ড হলো প্রতিষ্ঠা করা। ইট ওয়াজ ফাউন্ড, এই শহরটা তো নিজে নিজে প্রতিষ্ঠা করছে না, এই জন্য প্যাসিভ মোডে আছে। ইট ওয়াজ ফাউন্ডেড, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল কার দ্বারা, বাই দ্য তুর্কিশ জেনারেল, তুর্কি একজন সেনাধ্যক্ষ, তার নাম ছিল কি, উলুগ খান জাহান, এবং তিনি একজন সেন্ট ওয়ারিয়র ছিল, যোদ্ধা ছিল, ঋষি ছিল। এরপরে এটা প্রতিষ্ঠা করছিল 15 শতকে। দ্য ইনফ্রাস্ট্রাকচার, এই যে অবকাঠামোটা of the city reveals the significant technical skills in many mosques as well as early Islamic monuments. খেয়াল করো ভাইয়া, কি বলা হচ্ছে, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই যে শহরটা বাগেরহাট শহরটা বা খলিফাতাবাদ আগের যে শহরটা ছিল, এটার যে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার তো অবকাঠামো, এটার যে অবকাঠামোটা রিভিল মানে প্রকাশ করা, হ্যাঁ, রিভিল মানে কি করা বলতো, রিভিল তো প্রকাশ করা, হ্যাঁ, রিভিল অর্থ কি করা বলতো, রিভিল তো প্রকাশ করা। আর এটার একটা বিপরীত শব্দ আছে, হাইড মানে তোমার কি রাখা, গোপন রাখা, হ্যাঁ, হাইড অর্থ গোপন রাখা। এগুলো মুখস্থ করে ফেলো, সাথে সাথে মুখস্থ করে ফেলো। রিভিল শব্দের অর্থ প্রকাশ করা, হাইড শব্দের অর্থ তোমার কি করা, গোপন রাখা। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিল সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস, এই যে শহরের যে অবকাঠামো, এটা প্রকাশ করে, এটা তুলে ধরে, কি তুলে ধরে সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস, এটার তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল দক্ষতা ইন মেনি মস্ক, বিভিন্ন মসজিদ আছে না, বিভিন্ন মসজিদের মাঝে দেখবা বিভিন্ন টেকনিক্যাল স্কিলস আমরা দেখতে পাই। অর্থাৎ এই শহরের যে তোমার একটা নান্দনিকতা, এটা তোমার ফুটে উঠছে বিভিন্ন মসজিদের মধ্যে, এজ ওয়েল এজ এবং আর্লি ইসলামিক মনুমেন্টস, এবং কিছু আগের দিকে কি ছিল ইসলামিক কিছু মনুমেন্টস ছিল, স্মৃতিস্তম্ভ ছিল, সেই স্মৃতিস্তম্ভ এবং মসজিদের মধ্যে কিছু টেকনিক্যাল স্কিলস ফুটে উঠছে। ওকে, এরপরে দেখো, বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস। বেকড মানে তোমার পুরা, হ্যাঁ, আর ব্রিক্স মানে ইট, ব্রিক্স শব্দটা তোমার কি, ইট। এই যে পুরা ইট, ওয়ার ইউজড, পুরা ইট গুলা তোমার কি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল
ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং, ওই ভবনগুলার নির্মাণ কাজে হচ্ছে তোমার পুরা ইট কি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। এরপরে দেখো, দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার এ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। দেখো তুমি নিজে নিজে অর্থটা তুলতে পারবা। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, শহরের যে পরিকল্পনাটা, ওয়াজ ডমিনেটেড, এটা ডমিনেট করা হয়েছিল, এটার প্রভাব বিস্তার করেছিল বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার, ইসলামিক যে স্থাপত্য শিল্প আর্কিটেকচার আছে সেই ইসলামিক আর্কিটেকচারের ঐতিহ্য দ্বারা এই যে শহরের পরিকল্পনাটা কি করা হয়েছিল, ডমিনেট করা হয়েছিল। এন্ড দ্য ডেকোরেশনস, এবং এই শহরটা যে তোমার সাজানো হয়েছিল, সুসজ্জিত করে রাখা হয়েছিল, সেটা হয়েছিল ওয়ার এ কম্বিনেশন, এটা সমন্বয়, কিসের সমন্বয়, মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। দেখো পুরো যে শহরের যে পরিকল্পনা, সিটির যে পরিকল্পনাটা ছিল, এই সিটির পরিকল্পনাটা ছিল ইসলামিক আর্কিটেকচারের ঐতিহ্য অনুযায়ী। এবং এই শহরটা তোমার বাগেরহাট শহরটা বা খলিফাতাবাদ শহরটা তোমার যে ডেকোরেশনস করা হয়েছিল, সাজানো হয়েছিল, এটা হয়েছিল দুইটা জাতির বা দুইটা এর কম্বিনেশনে। কি কি, একটা হচ্ছে তোমার কি তুর্কিশ আর্কিটেকচার আর একটা হচ্ছে মুঘল আর্কিটেকচার। তাহলে প্রশ্ন আসতে পারে খলিফাতাবাদ শহরটা ডেকোরেশনস করা হয়েছিল কাদের দ্বারা, একটা হচ্ছে তোমার কি মুঘল এন্ড তুর্কিশ আর্কিটেকচার, মাথায় রাখিও। এবং প্ল্যানিং করা হয়েছিল তোমার ইসলামিক ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। প্রশ্ন আসতে পারে, কিন্তু এমসিকিউ আসতে পারে, পাশাপাশি এসকিউতেও তোমার এটা আসতে পারে। এরপরে আসো, খান জাহান আলী বিল্ট এ নেটওয়ার্ক অফ রুটস, ব্রিজ, পাবলিক বিল্ডিংস and reservoirs to make the city habitable. খান জাহান আলী, এই যে উলুক খান জাহান, উনি বিল্ড মানে নির্মাণ করা। হ্যাঁ, তোমরা দেখো, তুমি যদি ভার্বের ফর্ম গুলা জানো তাহলে তোমার অর্থটা তোলা তোমার জন্য সুবিধা হয়ে যায়। হ্যাঁ, বিল্ড মানে কি করা বলতো, বিল্ড অর্থ তোমার হচ্ছে নির্মাণ করা, আর এটার V2 ফর্ম হচ্ছে তোমার বিল্ড, আর V3 ফর্ম হচ্ছে তোমার বিল্ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার V2 ফর্ম, এটা তোমার হচ্ছে V3 ফর্ম। এখানে এই বিল্ডটা হচ্ছে তোমার V2 ফর্মে আছে। খান জাহান আলী তিনি বিল্ড করেছিল, তিনি নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন, এ নেটওয়ার্ক অফ রুটস। এ নেটওয়ার্ক অফ রুটস, একটা নেটওয়ার্ক, জাল তৈরি করেছিল। কিসের জাল তৈরি করেছিল, রুটস, রাস্তাঘাট, ব্রিজ, হ্যাঁ, সেতু, পাবলিক বিল্ডিং, সরকারি তোমার কিছু ভবন, এন্ড রিজার্ভার মানে তোমার কি জলাধার, যেখানে পানি থাকে আর কি। টু মেক দ্য সিটি হ্যাবিটেবল অর্থ বাসযোগ্য, যেখানে বসবাস করা যায়। এই যে উলুগ খান জাহান আলী, তিনি এই শহরটাকে, পুরা খলিফাতাবাদ বা বাগেরহাট শহরটাকে বাসযোগ্য করার জন্য অনেকগুলা তিনি নেটওয়ার্ক করছিল, অনেকগুলা জিনিস তিনি স্থাপন করছিল। কি কি করছিল, তিনি রুটস, রাস্তাঘাট করে দিছে, তিনি জায়গায় জায়গায় সেতু করে দিছে, তিনি কিছু সরকারি ভবন করে দিছে, হ্যাঁ, এবং কিছু রিজার্ভার্স, পানিগুলা থাকার জন্য, একসাথে পানিগুলা থাকার জন্য কিছু জলাধার, রিজার্ভার মানে তোমার কি জলাধার, যেখানে পানি থাকে, কিছু রিজার্ভার করে দিছে। এই যে এত কিছু তিনি করে দিছে, যার কারণে ওই যে তোমার শহরটা তোমার কি হয়ে গেছিল, হ্যাবিটেবল হয়েছিল, বাসযোগ্য হয়েছিল। এরপর দেখো, দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্কস ইন দ্য সিটি। এই যে শহরটা ছিল, এই শহরের মধ্যে 360টি তোমার কি ছিল, 360টি কি ছিল, মসজিদ ছিল। এমং দেম, এবং ওই মসজিদগুলোর মধ্যে the most remarkable is the multi-domed ষাট গম্বুজ মসজিদ। এই বাগেরহাট শহরের মধ্যে, পুরো বাগেরহাট শহরের মধ্যে 360টি তোমার কি ছিল, মস্ক ছিল, মসজিদ ছিল। 360টা মসজিদের মধ্যে the most remarkable, সবচেয়ে উল্লেখযোগ্য, রিমার্কেবল অর্থ কি, উল্লেখযোগ্য, সবচেয়ে উল্লেখযোগ্য is the multi-domed ষাট গম্বুজ মস্ক। সবচেয়ে উল্লেখযোগ্য মসজিদটা হচ্ছে তোমার কি, বহু গম্বুজ বিশিষ্ট তোমার যে মসজিদটা। ঠিক আছে, তোমার অনেকগুলা কি ছিল, মসজিদ ছিল, এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে মসজিদটা ছিল এটা তোমার কি ছিল, ষাট গম্বুজ মসজিদ, অর্থাৎ বহু গম্বুজ বিশিষ্ট মসজিদ, ষাট গম্বুজ মসজিদ। দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট, এই মসজিদটা, ষাট গম্বুজ মসজিদটা, এটা এই সেন্সে এটা ইউনিক ছিল, যে অনন্য ছিল। যে ইউনিক মানে নাকি, ইউনিক মানে কি অনন্য, অন্য কয়েকটা থেকে কি ডিফারেন্ট, ভিন্ন। তাহলে দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট, এই সেন্সে, এই অনুভূতিতে, এই অর্থে এটা অনন্য ছিল যে ইট হ্যাজ 60 পিলার্স, এই মসজিদটা 60টা তোমার কি ছিল, পিলার্স ছিল, দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেই পিলারগুলা, রুফ মানে ছাদ, যেই পিলারগুলা ছাদটাকে কি করতো, ধরে রাখতো, বা হচ্ছে তোমার কি করতো, এভাবে যোগান দিত, সাপোর্ট করতো। এন্ড এবং উইথ 77 লো হাইট ডোমস, এবং এই যে তোমার পিলারগুলা যে তোমার কি করছে, এইভাবে পিলারগুলো তোমার কি রাখে, ওই উপরের ছাদটাকে এইভাবে ধরে রাখছে না,
এবং সেই ছাদের মধ্যে রুফের মধ্যে তোমার কি ছিল 77টি কম উচ্চতা বিশিষ্ট কি ছিল গম্বুজ ছিল। ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্য 4 টাওয়ার্স এট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস এট দ্য টপ অ্যাজ ওয়েল। এবং এই যে মসজিদটা আছে না, মসজিদে তোমার কি আছে, ধরো আমরা কল্পনা করলাম এটা হচ্ছে তোমার মসজিদ, এবং এই মসজিদের 4টা তোমার কি আছে কর্নার আছে, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার। 4 টাওয়ার্স এট 4 কর্নার্স, 4 কর্নারের মধ্যে 4টা কি ছিল মিনার ছিল। হ্যাঁ, তুমি এই জন্য বলছি, তুমি তোমার জন্য বুঝতে সুবিধা হবে তুমি যদি ভিডিওটা দেখে আসো আর কি, 7 গম্বুজ মসজিদের ভিডিওটা। 4টা কর্নার আছে, 4টা কর্নারের মাঝে 4টা মিনার আছে। টাওয়ার বলতে মিনার বোঝাইতেছে। হ্যাঁ, 4টা কি আছে মিনার আছে, এবং সেই মিনার গুলার মধ্যে, সেই টাওয়ার্স গুলার মাঝে আছে কি আছে কিছু ছোট ছোট কি আছে গম্বুজ আছে। অর্থাৎ 4টা মিনারের মধ্যে 4টা ছোট ছোট কি আছে গম্বুজ আছে। এখন তোমাকে যদি বলি যে ভাইয়া 7 গম্বুজ মসজিদের মধ্যে গম্বুজ কয়টা, তুমি বলবা 7টা, যেহেতু 7টা গম্বুজ এই জন্যই তো নামকরণ করা হয়েছে 7 গম্বুজ মসজিদ। না ভাইয়া, এই প্রশ্নটা সবাই ভুল করে। 7 গম্বুজ মসজিদ ঠিক আছে, কিন্তু এটার এখানে তো দেখো 60টা পিলারের উপরে কয়টা গম্বুজ আছে, 77টা গম্বুজ। তো 77টা পাশাপাশি 4টা টাওয়ার, 4টা মিনারের মাঝে আরো 4টা ছোট ছোট কি আছে গম্বুজ আছে। তাহলে 77 আর 4 কত 81, অর্থাৎ 81টা মোট ইন টোটাল গম্বুজ হচ্ছে তোমার কয়টা 81টা। বাট এটা জানি না কেন যে তোমার 7 গম্বুজ নামকরণ করছে। তোমরা যারা বাগেরহাটের আছো, হ্যাঁ ওই অঞ্চলের যারা আছো, তারা যদি স্পেসিফিক রিজনটা জানো ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া এই কারণে হচ্ছে এটাকে 7 গম্বুজ মসজিদ নামকরণ করা হয়েছিল। তো কখনো তোমার যদি প্রশ্ন আসে যে 7 গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা, ম্যাক্সিমাম স্টুডেন্টই আনসার করবে কয়টা 7টা, কিন্তু এটা কিন্তু 60টা না। এখানে কয়টা বলো তো, এখানে আছে কয়টা 77টা, পাশাপাশি 4টা ছোট ছোট যে তোমার মিনার আছে, যে ওই মিনারের উপর আরো 4টা ছোট ছোট কি আছে গম্বুজ আছে। তাহলে 77টা আর 4টা 81, 81টা কি আছে গম্বুজ আছে। এরপরে আসো দ্য ভাস্ট প্রেয়ার হল। প্রেয়ার হল মানে কি নামাজের কক্ষ, যেখানে নামাজ পড়া হয়। দ্য প্রেয়ার হল হ্যাজ 11 arched doorways on the east and 7 each on the north and south for the light and ventilation. একটু বোঝার চেষ্টা করো। দ্য ভাস্ট প্রেয়ার হল, এই যে ভাস্ট মানে সুবিশাল, বিশাল এরকম অর্থ প্রকাশ করে। দ্য ভাস্ট প্রেয়ার হল, এই যে সুবিশাল নামাজের যে তোমার কক্ষটা আছে, হ্যাজ এটার আছে 11 আর্চড ডোরওয়েজ। দেখো আর্চড মানে তোমার হচ্ছে খিলানযুক্ত, ডোরওয়েজ মানে কি দরজা, তাই না? আর্চড ডোরওয়েজ মানে তোমার কি খিলানযুক্ত দরজা। খিলানযুক্ত দরজা মানে কি, এগুলো হচ্ছে তোমার এই দরজাগুলো ধনুক আকৃতির থাকে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে বাতাস এবং আলো চলাচলের জন্য তোমার সুবিধাজনক। তুমি দেখবা দরজাগুলো এরকম থাকে, এরকম একটু বক্র আকৃতির থাকে। হ্যাঁ, তোমার কি থাকে একটু ধনুক আকৃতির থাকে, এই জন্য তোমার এই নামগুলা হয়েছে আর্চড ডোরওয়েজ, মানে খিলানযুক্ত দরজা, অথবা তুমি বলতে পারো ধনুক আকৃতির দরজা। হ্যাঁ, একটু বাঁকানো থাকে আর কি। তো এই যে দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ, এই যে সুবিশাল নামাজের যে তোমার কক্ষটা আছে, সেখানে 11টা তোমার কি আছে এরকম ধনুক আকৃতির বা খিলানযুক্ত তোমার দরজা রয়েছে। অন দ্য ইস্ট, অর্থাৎ পূর্ব দিকে 11টা তোমার খিলানযুক্ত দরজা আছে, এবং 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, আলো এবং বায়ু চলাচলের জন্য। হ্যাঁ, ভেন্টিলেশন মানে তোমার বায়ু চলাচল, আলো এবং বায়ু চলাচলের জন্য উত্তর এবং দক্ষিণ দিকে 7টা করে কি আছে এই যে ধনুক আকৃতির বা খিলানযুক্ত দরজা রয়েছে, এবং পূর্ব দিকে কয়টা আছে 11টা আছে। ওকে, পুরো লাইনটার অর্থ তুমি এভাবে বলতে পারো, আলো এবং বায়ু চলাচলের জন্য এই সুবিশাল নামাজের কক্ষে 11টা, পূর্ব দিকে 11টা খিলানযুক্ত দরজা রয়েছে, এবং উত্তর এবং দক্ষিণ দিকে 7টা করে কি আছে খিলানযুক্ত দরজা আছে, আর্চড ডোরওয়েজ। হ্যাঁ, তুমি এই যে ভিডিও দেখলে বুঝতে পারবে যে এরকম থাকে আর কি, একটু ধনুক আকৃতির থাকে দরজাগুলো। এরপরে আসো কোথায় আমরা, it has 7 aisles running along the length of the mosque and 11 deep curves between the slender stone columns. একটু খেয়াল করো, আইল আছে না, আইল মানে তোমার সরু রাস্তা। তোমরা যারা গ্রামে বড় হইছো, গ্রামে যারা গেছো একবার, দেখবা হচ্ছে আমাদের ধান ক্ষেত থাকে বা বিভিন্ন কৃষি জমি থাকে না, তো কৃষি জমির যে আমরা করি, আমাদের মালিকানা নির্দেশ করি, এটার জন্য আমরা কি করি, ছোট আইল দেয়া থাকে। হ্যাঁ, দেখবো প্রত্যেকটা জমির পাশে ছোট পায়ে চলার জন্য, পায়ে হেঁটে চলার জন্য কি থাকে, আইল থাকে। তো এই যে আমরা ধরো, আমি এটা ধরলাম আমার কৃষি জমি, এই কৃষি জমির দেখবা চারপাশে কি আছে এরকম আইল আছে। হ্যাঁ, আইল আছে, আইল। এই আইল গুলা মানে কি পায়ে হেঁটে চলা পথ আর কি, এটাকে আমরা কি বলতেছি, আইল বলতেছি, AISL। হ্যাঁ, আইল, ওই তো মনে হয় বানানটা।
এই যে দেখো AISLE আইল। তো তোমার কি আছে বলো তো, এই যে তোমার ইট হ্যাজ 7 আইলস, আইল মানে তোমার কি, মানে পায়ে চলা পথ বা ছোট পথ, ছোট রাস্তা যেটাই বলো না কেন। ইট হ্যাজ 7 আইলস রানিং অ্যালং দ্য লেংথ অফ মস্ক, অর্থাৎ মসজিদের দৈর্ঘ্য বরাবর কয়টা আছে, 7টা পায়ে চলা পথ আছে। and 11 deep curves between the slender stone columns, স্লেন্ডার মানে সরু, চিকন, পাতলা। তোমার এই যে তোমার পাথরের যে কলামগুলো আছে, সরু পাথরের যে কলামগুলো আছে, সেগুলোর মধ্যে 11টা গভীর কার্ভস আছে, বক্র আছে। এবং নামাজে তোমার যে আছে, তোমার যে মসজিদে, তোমার মসজিদের দৈর্ঘ্য বরাবর 7টা কি আছে, ছোট পায়ে চলা পথ আছে। এরপরে আসো, these columns support the carving arts created by the domes, এই যে কলামগুলো আছে তোমার যে স্লেন্ডার স্টোন কলাম, পাথরের যে সরু সরু যে কলামগুলো আছে, হ্যাঁ কলাম যে সারিগুলো আছে, সেগুলা কলাম সাপোর্ট দ্য কার্ভিং আর্টস, এই যে তোমার বক্রাকার যে তোমার আর্চ আছে, খিলানগুলো আছে, সেগুলাকে তোমার কি করে, সাপোর্ট করে। এবং এই খিলানগুলো সৃষ্টি হয়েছে বাই দ্য ডোমস, গম্বুজ দ্বারা সৃষ্টি করা হয়েছে। এরপরে দেখো, দ্য থিকনেস, থিকনেস মানে পুরুত্ব, দ্য থিকনেস অফ দ্য আর্চ, এই যে খিলানগুলার যে পুরুত্ব ইজ 6 ফিট, এই খিলানগুলার পুরুত্ব যে তোমার কয় ফিট, 6 ফুট। এন্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো এন্ড রাউন্ড ওয়াল, হলো মানে তোমার হচ্ছে তোমার গর্ত, বা তোমার এটা কি বলে, কুটোর বলতে পারো আর কি, হ্যাঁ কুটোর অথবা গর্ত বলতে পারো। তো এখানে কি বলা হচ্ছে, দিস দ্য থিকনেস অফ দ্য আর্চ, এই যে খিলান গুলার যে পুরুত্ব ইজ 6 ফিট, এটা তোমার 6 ফুট। এন্ড হ্যাভ স্লাইটলি, এবং এটা তোমার কি আংশিক, স্লাইটলি মানে তোমার কি আংশিক, এরকম আর কি, হালকা এরকম বোঝায়। স্লাইটলি ন্যারোয়িং হলো তোমার কি আছে, হালকা কিছু কি আছে, কুটোর আছে, গর্ত রয়েছে। এন্ড রাউন্ড ওয়াল, রাউন্ড মানে তোমার বৃত্তাকার, আর ওয়াল মানে কি দেয়াল, এবং একটা বৃত্তাকার কি আছে, দেয়াল রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিরহাবস, নিচে ইন মস্ক পয়েন্টিং টুয়ার্ডস দ্য মক্কা। দ্য ওয়েস্ট ওয়াল, এই যে পশ্চিম দিকের যে ওয়ালটা আছে, দেয়ালটা আছে, ইন দ্য ইন্টেরিয়র, ভিতরের যে মসজিদের ভিতরের যে পশ্চিম দিকে যে দেয়ালটা আছে, হ্যাজ 11 মিরহাবস, এই দেয়ালের মধ্যে তোমার 11টা মিরহাব আছে, মেহরাব আছে। তো তোমরা যারা মসজিদের ভিতরে গেছো, ছেলেরা যারা আছো, তোমরা জানো যে প্রত্যেকটা মসজিদে তোমার দেখবা কি থাকে, একটা কিংবা দুইটা কি থাকে, মেহরাব থাকে এরকম। হ্যাঁ, এরকম তোমার যে বক্রাকার কি থাকে, মেহরাব থাকে। এবং এগুলা কাবার দিকে অর্থাৎ মক্কার দিকে কি থাকে, মক্কার দিকে থাকে। মেহরাব গুলা কি থাকে, যেটা বলা হচ্ছে নিচে, এই যে কোথায় নিচে, ইন দ্য মস্ক পয়েন্টিং, এটা দিকে থাকে, কিসের দিকে থাকে, টাওয়ার্ডস দিকে, মক্কার দিকে থাকে, অর্থাৎ কাবার দিকে থাকে আর কি, বুঝছো। অর্থাৎ তুমি মসজিদে যারা গেছো তুমি বুঝতে পারতেছো, প্রত্যেকটা মসজিদে আমরা গ্রামের যে মসজিদ গুলা থাকে দেখবা একটা মেহরাব থাকে বা দুইটাও থাকে কোনো কোনো মসজিদে। তো ওই 7 গম্বুজ মসজিদের মধ্যে তোমার কয়টা এরকম মেহরাব আছে, 11টা মেহরাব আছে। এবং এই মেহরাব গুলো তোমার কি মক্কার দিকে বা তোমার কি বলে কাবার দিকে, তোমার কি আছে, কাবার দিকে আছে আর কি। এরপরে আসো, দিস মেহরাবস আর ডেকোরেটেড, এই যে মেহরাব গুলা আছে এগুলা সুসজ্জিত করা হয়। হ্যাঁ, ডেকোরেটেড মানে তোমার ডেকোরেট মানে সুসজ্জিত করা, সাজানো উইথ স্টোন ওয়ার্ক, পাথর দিয়ে তোমার কি করা হয়, পাথরের কাজ দিয়ে তোমার এটাকে সাজানো হয়েছিল, ডেকোরেট করা হয়েছিল। এন্ড টেরাকোটা মানে পোড়ামাটির ফলক। অর্থাৎ এই যে তোমার মেহরাব গুলা আছে, এই মেহরাব গুলা স্টোন ওয়ার্ক এবং পোড়ামাটির ফলক দিয়ে কি করেছে, সাজানো হয়েছে। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, এই যে মসজিদের তোমার যে ফ্লোরটা আছে, মেঝেটা আছে, সেই মেঝেটা ইজ মেড অফ ব্রিক, এটা তোমার কি দিয়া তোমার তৈরি করা হয়েছে, এটা বলো তো। দ্য ফ্লোর অফ মস্ক, এই মসজিদের যে তোমার ফ্লোরটা আছে অর্থাৎ মেঝেটা আছে, এটা ইজ মেড, এটা তৈরি করা হয় অফ ব্রিক, ইট দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এরপরে আসো, কঠিন লাগতেছে বলো তো, আমি চেষ্টা করতেছি একদম প্রত্যেকটা লাইন তোমার চোখের মাঝে ভাসানোর জন্য, একদম প্রপার এক্সপ্লেনেশন আমি তোমাকে দিতেছি, এবং কঠিন ওয়ার্ডের বাংলাটা আমি তোমাকে কিন্তু বইলা দিতেছি। হ্যাঁ, এটা তোমার জন্য বোঝার জন্য সুবিধা হইতেছে। বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, একটা নামাজের কক্ষ হিসাবে ব্যবহার করা ছাড়া, হ্যাঁ বিসাইডস মানে কি এছাড়াও, বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, আমরা তো জানি 7 গম্বুজ মসজিদ যেহেতু, এখানে তো নামাজের কক্ষ, অর্থাৎ মেইন পারপাসটা কি থাকে আমাদের সেখানে নামাজ পড়ার জন্য। তো এখানে বলা হচ্ছে বিসাইডস বিং ইউজড এজ এ প্রেয়ার হল, একটা নামাজের কক্ষ, প্রার্থনার কক্ষ হিসেবে ব্যবহার করা ছাড়াও খান জাহান ইউজড দ্য মস্ক, খান জাহান তোমার এই মসজিদটা ব্যবহার করেছিল
এজ হিজ কোর্ট টু, তার এটা বিচারালয় হিসেবে, তার তোমার বিচারালয় হিসেবে তোমার সে কি করছিল, ব্যবহার করেছিল। অর্থাৎ এই যে তোমার প্রেয়ার হল আছে, নামাজের কক্ষটা আছে, নামাজের কক্ষ হিসেবে এই মসজিদটা নামাজের কক্ষ হিসেবে ব্যবহার করা ছাড়াও খান জাহান আলী ইউজড, তিনি এই মসজিদটাকে ব্যবহার করেছিল দ্য মস্ক এজ হিজ কোর্ট, তার বিচারালয়, অর্থাৎ তার যে তোমার বিচারটা অনেক সময় যে বিচার টিচার করতে হয় অনেকের, সেই বিচারালয় হিসেবে সেই মসজিদটাকে তিনি ব্যবহার করতো। তো ফার্স্ট আমাদের পারপাসটা কি ছিল, মসজিদের নামাজ পড়া, এবং এছাড়াও এখানে খান জাহান আলী তার যে বিচার কার্যগুলো ওইখানে মসজিদের সেকেন্ডারি পারপাস হিসেবে তিনি এখানে সম্পন্ন করতো। ওকে, আচ্ছা এরপরে দেখো, টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট, এটা হচ্ছে তোমার সবচেয়ে পর্যটন একটা আকর্ষণ, অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশনস, ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ। বর্তমানে হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার গ্রেটেস্ট পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে, বা গ্রেটেস্ট টুরিস্ট পর্যটক আকর্ষণের একটা অন্যতম একটা অংশে পরিণত হয়েছে, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ। বাংলাদেশে একটা আর্কিটেকচারাল বিউটিসের দিক থেকে এটা অন্যতম। তো এই ছিল আমাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ বা তোমার 7 গম্বুজ মসজিদ নিয়ে যে প্যাসেজটা আছে, আমি চেষ্টা করছি প্রত্যেকটা লাইন তোমাকে ভেঙে ভেঙে পড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? প্রত্যেকটা কঠিন ওয়ার্ডের বাংলা তোমাকে আমি বলে দিছি, তুমি জাস্ট বাংলা ওয়ার্ড গুলা একটু মাথায় রাখিও, তাহলে তুমি যখন এমসিকিউ করতে যাবা তখনও তোমার কাজে দিবে। তারপরে তোমার কি, তুমি যখন শর্ট কোয়েশ্চেন্স দিবা তখনও তোমার কি, শর্ট কোয়েশ্চেন্স সলভ করবা তখনও তোমার কাজে দিবে। আমি যদি তোমাকে আরেকবার একটু মনে করাই দিই, হেরিটেজ মানে কি, ঐতিহ্য, ইনহেরিট যেটা বংশানুক্রমে বা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়ে থাকি, তারপরে তোমার লিভ তো বেঁচে থাকা বা টিকে থাকা, পাস অন মানে তোমার রেখে যাওয়া, আরেকজনের কাছে দিয়ে দেওয়া, এরকম বোঝায়। জেনারেশন মানে তোমার প্রজন্ম, ইউনিক অর্থ অনন্য, সোর্স মানে উৎস, ইন্সপাইরেশন মানে অনুপ্রেরণা, কালচারাল মানে সাংস্কৃতিক, ন্যাচারাল প্রাকৃতিক, এরপর ইন্ডিকেট মানে নির্দেশ করা। এরপরে তোমার ধরো কি আছে বলতো, এখানে কি দেয়া আছে, জেনারেশন মানে কি প্রজন্ম, এন্টায়ার মানে কি পুরো সমগ্র, এরকম বোঝায়। এরপরে দেখো সাইট মানে তোমার স্থান, জায়গা, এরকম বোঝায়। অরিজিনালি মানে শুরুর দিকে, গোড়ার দিকে, হিস্টোরিক তো ঐতিহাসিক, হিস্টোরিক তো কি ঐতিহাসিক। এরপরে দেখো নোন অ্যাজ মানে পরিচিত, এরপরে তোমার আউটস্ক্রিটস, অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, আউটস্ক্রিটস মানে তোমার প্রান্ত দেশ, একদম একদম কিনারে, একটা পাশে। এরপরে দেখো যে ফার মানে দূরবর্তী, ম্যানগ্রোভ ফরেস্ট তোমরা জানোই। কলোনি মানে উপনিবেশ। এরপরে ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, ফাউন্ড মানে কি প্রতিষ্ঠা করা। এরপরে দেখো জেনারেল মানে সেনাধ্যক্ষ, সেন্ট মানে ঋষি, ওয়ারিয়র মানে কি যোদ্ধা, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, রিভিল মানে প্রকাশ করা, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ, টেকনিক্যাল তো জানোই প্রযুক্তিগত, তো এইরকম আর কি। এজ ওয়েল এজ অর্থ তোমার এবং বা ও অর্থ প্রকাশ করে, মনুমেন্টস তো তোমার স্মৃতিস্তম্ভ, বেকড মানে পুরা, ব্রিক্স মানে হচ্ছে ইট, কনস্ট্রাকশন মানে বিনির্মাণ, নির্মাণ, বিল্ডিংস মানে ভবন, ডোমিনেটেড মানে প্রভাব বিস্তার করা, আর্কিটেকচার মানে স্থাপত্য শিল্প, কম্বিনেশন সমন্বয়। ওকে, আচ্ছা এরপরে দেখো রিজার্ভার্স মানে তোমার জলাধার, পাবলিক ভবনস মানে সরকারি যে জায়গাগুলো আছে, হ্যাবিটেবল মানে বাসযোগ্য, এরপরে তোমার কি আছে বলতো, রিমার্কেবল উল্লেখযোগ্য, মাল্টিডোম মানে বহু গম্বুজ বিশিষ্ট, আচ্ছা ইউনিক মানে অনন্য, তাই না বলো? আচ্ছা এরপর রুফ মানে হচ্ছে ছাদ, আমাদের ছাদ থাকে না, সেই ছাদের ইংলিশ হচ্ছে তোমার রুফ। আর্চড ডোর ওয়েস মানে কি খিলানযুক্ত দরজা, অর্থাৎ ধনুক আকৃতির দরজা, তাই না বলো? এরপরে দেখো ভেন্টিলেশন মানে কি বায়ু চলাচল, আইল মানে ছোট পায়ে চলা পথ, এরপরে দেখো স্লেন্ডার মানে কি চিকন, পাতলা, সরু, এরকম বোঝায় আর কি। এরপরে দেখো থিকনেস মানে কি পুরুত্ব, আচ্ছা এরপরে দেখো ইন্টেরিয়র মানে কি অভ্যন্তরীণ, মিহরাব তো মেহরাব। এরপরে দেখো টেরাকোটা মানে কি পোড়ামাটির ফলক, বিসাইডস মানে কি এছাড়াও। ওকে, আচ্ছা কোর্ট মানে কি বিচারালয়। এই তো তোমার কি পুরা যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর বাংলা মিনিং আমি বলে দিছি। তুমি যদি বলো যে ভাইয়া আপনি তো অফের অর্থ বলেন নাই, অফের অর্থ তুমি জানো না, অফ অর্থ কি এর অর্থ প্রকাশ করে। ভাইয়া আপনি তো স্টোনের অর্থ বলেন নাই, বা স্টোন অর্থ পাথর তুমি জানো না। এখন এইগুলো তুমি যদি আমার বলো তো কিছু করার নাই। আমার কাছে যেগুলো মনে হয়েছে যে একদম আননোন ওয়ার্ড, সেগুলোর বাংলা মিনিং আমি বলে দিছি, একদম যেগুলো সহজ, এগুলো তুমি জানোই। এবার হচ্ছে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, একদম টপ নচ এমসিকিউ গুলো আমরা এখান থেকে দেখবো। দেখো
দ্য মস্ক সিটি, এই যে মসজিদের যে শহরটা, ওয়াজ ফরমারলি, এটা হচ্ছে তোমার শুরুর দিকে, আগের দিকে, আগে তোমার রিকগনাইজড, এটা তোমার রিকগনাইজ মানে তোমার পরিচিত থাকা বা চিনতে পারা, যদিও এখানে চিনতে পারা না, রিকগনাইজ মানে তোমার পরিচিত থাকা। হ্যাঁ, তোমার দ্য মস্ক সিটি, এই যে মসজিদের শহরটা, ওয়াজ ফরমারলি রিকগনাইজড, এটা তোমার আগে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? বাগেরহাট, খলিফাতাবাদ, ইসলামিক কলোনি, তুর্কিশ কলোনি। আমি তোমাদের বলছি এখানে প্যাসেজের মাঝে হুবহু লেখা আছে, এই যে মসজিদের শহর বাগেরহাটটা, এটা আগে পরিচিত ছিল। কি হিসেবে পরিচিত ছিল? খলিফাতাবাদ হিসাবে কি ছিল? পরিচিত ছিল। এরপরে খেয়াল করো, দ্য ওয়ার্ড ইউনিক মিনস, ইউনিক মানে কি? অনন্য, ডিফারেন্ট, আলাদা, এটা সেম না, এটা ডিফারেন্ট একটা বিষয়। ইউনিক মানে কি? অনন্য। এখানে খেয়াল করো তো কি হইতে পারে? আনকমন মানে কি? মানে অসাধারণ হইতে পারে এটা। অ্যালাইক মানে সাদৃশ্যপূর্ণ, একই জাতীয়, এরকম বোঝে। ইউজুয়াল মানে কি? সাধারণত। ইউনিভার্সাল মানে কি? বিশ্বজনীন। তাহলে কি হইতে পারে? ইউনিক মানে কি? অনন্য। আনকমন মানে কি? অসাধারণ, যেটা সবসময় কমন না, আনকমন, ইউনিক, তাই না? এরপরে দেখো, দ্য মিরহাবস ইন দ্য মস্ক আর অ্যাডর্ন। অ্যাডর্ন মানে তোমার কি? সুসজ্জিত করা। অ্যাডর্ন তো কি? সুসজ্জিত করা। ডেকোরেট আছে না? ডেকোরেটের সিনোনিম ফর্ম হচ্ছে, তোমার সিনোনিম হচ্ছে অ্যাডর্ন। দ্য মিরহাবস ইন দ্য মস্ক, এই যে মসজিদের ভিতরে যে মিহরাব গুলো আছে, এগুলা সুসজ্জিত করা হয়েছিল, সাজানো হয়েছিল কি দিয়া? উইথ টেরাকোটা, পোড়া মাটির ফলক দিয়া হইতে পারে, উইথ বেকড ব্রিক্স, এটা তোমার পুরা ইট দিয়া, নো, উইথ স্টেইনড গ্লাস, স্টেইনড গ্লাস দিয়া, উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। কোনটা দিয়ে বলো তো? অবশ্যই এই মসজিদের যে মেহরাব গুলা, এগুলো তোমার কি? স্টোন ওয়ার্ক, অর্থাৎ পাথরের স্টোন ওয়ার্ক ছিল, এবং আর পাশাপাশি কি ছিল? টেরাকোটা ছিল, তাই না? তাহলে এখানে আমরা কি বলবো? যেহেতু স্টোন ওয়ার্কটা নাই, কি আছে? উইথ টেরাকোটা আছে, তাহলে আমরা রাইট আনসার কি নেব? উইথ টেরাকোটা, পোড়ামাটির ফলক দিয়ে তৈরি করা হয়েছিল। ডি নাম্বার বলা হচ্ছে, হাউ ইজ দ্য প্রেয়ার হল, অর্থাৎ এই যে নামাজের যে কক্ষটা আছে, এটা কেমন ছিল? The prayer hall has 25 doors for light and ventilation. It is decorated with many domes. The arched and horizontal prayer hall is nicely adorned with 60 pillars. বলো কি হইতে পারে? The prayer hall has 25 doors for light and ventilation. এই যে তোমার কি ছিল এখানে? আলো এবং বায়ু চলাচলের জন্য কয়টা ছিল? 25টা দরজা ছিল। হুবহু তোমার 25টা দরজা এখানে লেখা ছিল না, কিন্তু তোমার বুঝে জানিতে হবে। এই যে দেখো এখানে একটু দেখো, তোমার এই যে দেখো, এই যে ইট হ্যাজ, এই যে দেখো, ইট হ্যাজ দ্য প্রেয়ার হল, দ্য ভাস্ট প্রেয়ার হল, এই যে তোমার সুবিশাল যে তোমার নামাজের কক্ষটা আছে, এখানে 11 আর্চড ডোর রয়েছে। এখানে তোমার 11টা তোমার কি ছিল? 11টা তোমার খিলানযুক্ত দরজা ছিল অন দা ইস্ট। পূর্ব দিকে তোমার কয়টা ছিল? 11টা দরজা ছিল। এবং উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, উত্তর এবং দক্ষিণ দিকে কয়টা করেছিল? 7টা করেছিল, অর্থাৎ 7 + 7, তাহলে মোট কয়টা হলো? 7 7 14 আর 11 কত? 25টা। দেখছো, একটু মাথাটা খেলাইতে হইব তোমার, আন্দা গুন্দা পড়াশোনা করলে হবে না। তো এই জন্য তোমার ওই যে সুবিশাল যে নামাজের কক্ষটা আছিল, ওই নামাজের কক্ষের মাঝে তোমার কি ছিল? তোমার এইরকম 25টা কি ছিল? খিলানযুক্ত দরজা ছিল, এবং এটা এই মসজিদটাকে বা কি করছে? ভিতরের দিক দিয়ে অনন্য করছে, তাই না? এই যে দেখো, প্রশ্নটা খেয়াল করো, হাউ ইজ দ্য প্রেয়ার হল, এই যে নামাজের কক্ষটা কেমন ছিল? তো আমরা বলতে পারি দ্য প্রেয়ার হল হ্যাজ 25 ডোরস, 25টা কি ছিল? দরজা ছিল, এবং দরজাগুলো কি ছিল? মানে খিলানযুক্ত দরজা ছিল আর কি। ফর দ্য লাইট অ্যান্ড ভেন্টিলেশন, আলো এবং তোমার বায়ু চলাচলের জন্য এই নামাজের কক্ষের মাঝে 25টা কি ছিল? দরজা ছিল। আর্চড ডোর ওয়াইজ ছিল, হ্যাঁ, আচ্ছা, 25টা ধনুক আকৃতির বা খিলানযুক্ত কি ছিল? দরজা ছিল, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করুন, Which of the following has made the ষাট গম্বুজ mosque the most significant? কোন বিষয়টা ষাট গম্বুজ মসজিদটাকে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট করছে, গুরুত্বপূর্ণ করছে বা তাৎপর্যপূর্ণ করছে? কোন জিনিসটা? তুর্কি ডিজাইন, recognized as World Heritage Site, combination of Turkish and Mughal architecture, considered as an ancient mosque. বলো তো কোনটা হইতে পারে? আই থিঙ্ক তুমি ধরতে পারছো যে which of the following has made the ষাট গম্বুজ মস্ক দ্য মোস্ট সিগনিফিকেন্ট। কোন বিষয়টা? এখানে 4টা বিষয় দেওয়া আছে, 4টার মধ্যে কোন বিষয়টা এই ষাট গম্বুজ মসজিদটাকে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট করছে, তাৎপর্যপূর্ণ করছে, বা একটু ভিন্ন করছে অন্য মসজিদগুলো থেকে? কোন বিষয়টা? কম্বিনেশন, সমন্বয় অফ তুর্কিশ এন্ড মুঘল আর্কিটেকচার, এই যে তুর্কি এবং যে মুঘল যে স্থাপত্য আছে, দুইটার সমন্বয় হচ্ছে তোমার কি করছে? এই ষাট গম্বুজ মসজিদটাকে অনন্য করছে বা সিগনিফিকেন্ট করছে। এরপরে দেখো, দ্য অরিজিনাল নেম অফ সিটি অফ ষাট গম্বুজ মস্ক ওয়াজ, এই যে তোমার ষাট গম্বুজ মসজিদটা আছে, এই মসজিদের দ্য অরিজিনাল নেম অফ সিটি, এই যে মসজিদের যে শহর, অর্থাৎ বাগেরহাট, এটার
পূর্ব নাম কি ছিল, অরিজিনাল নাম কি ছিল, হ্যাঁ শুরুর দিকে নাম কি ছিল বলতো? বাগেরহাট ছিল, কলিফাতাবাদ ছিল, দা সুন্দরবন ছিল, খুলনা ছিল, কোনটা? এই যে 60 গম্বুজ মসজিদ আছে, 60 গম্বুজ মসজিদের যে শহর অর্থাৎ বাগেরহাট যে শহরটা আছে, এটার অরিজিনাল নেমটা কি, অর্থাৎ শুরুর দিকে গোড়ার দিকের নামটা কি ছিল? আমরা জানি কি ছিল, খলিফাতাবাদ ছিল। এরপরে আসো, হোয়েন ওয়াজ দ্য মস্ক ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই যে 60 গম্বুজ মসজিদটা, এটা কত সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ব্যাখ্যা দেওয়া হয় বা ঘোষণা দেওয়া হয়? এটা আমি তোমাদেরকে বলছি 1985, অর্থাৎ 1900 তোমার কত সালে বলতো? 1985 সালে। 1900 কত সালে? 1985 সালে হচ্ছে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করছিল, ঘোষণা দিছিল। এরপরে দেখো 8 নাম্বার, দ্য ডেকোরেশন অফ মস্ক রিপ্রেজেন্টস দ্য মিক্সার অফ। এই যে মসজিদের যে তোমার সাজানোটা, ডেকোরেশন, সাজসজ্জা, এটা রিপ্রেজেন্টস, এটা তুলে ধরে দ্য মিক্সচার, সমন্বয়, কিসের সমন্বয়? ইসলামিক অ্যান্ড মুঘল আর্কিটেকচার, মুঘল অ্যান্ড অ্যারাবিক আর্কিটেকচার, মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার, তুর্কিশ অ্যান্ড অ্যারাবিক আর্কিটেকচার। বলতো আমরা এর আগের সেন্টেন্সে আমরা কিন্তু দেখে আসছি, এই যে তোমার যে মসজিদটা আছে, মসজিদটা তোমার সাজানো হয়েছে, এটা সাজানো হয়েছে কিসের কম্বিনেশনে? মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। এরপরে দেখো, হুইচ অর হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য টেক্সট। এই যে প্যাসেজটা যে এখানে আনা হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে, এই প্যাসেজটার মেইন উদ্দেশ্যটা কি? এই প্যাসেজটা কেন আনা হয়েছে, কেন এই প্যাসেজটা লেখা হয়েছে বলতো? টু শো দ্য হিরোইজম অফ খানজাহান আলী। খানজাহান আলীর যে বীরত্ব, সেই বীরত্বটাকে তুলে ধরার জন্য। টু শো দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ বাগেরহাট টাউন। বাগেরহাট শহরের যে অবকাঠামো আছে সেগুলোকে তুলে ধরার জন্য। টু রিপ্রেজেন্ট দ্য 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদটাকে তুলে ধরার জন্য। টু ইন্ট্রোডিউস খানজাহান আলী টু দ্য রিডার্স। পাঠকদের কাছে খানজাহান আলীকে পরিচিত করে দেওয়ার জন্য। এই প্যাসেজটার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই যে 60 গম্বুজ মসজিদ, এই 60 গম্বুজ মসজিদটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য এটাকে প্যাসেজটাকে আনা হয়েছে। এটা হচ্ছে মেইন পারপাস, টু রিপ্রেজেন্ট দ্য 60 গম্বুজ মসজিদ। এটা হচ্ছে তোমার কি রাইট আনসার। এরপরে দেখো, the word originally refers to। এই যে তোমার ওয়ার্ড অরিজিনালি মানে কি? শুরুর দিকে, গোড়ার দিকে, প্রথম দিকে। এই অরিজিনালি ওয়ার্ডটা কি রেফার করে? রেফার মানে নির্দেশ করে, অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? তুমি কি বুঝতেছো? গ্রাজুয়ালি, আস্তে আস্তে, হ্যাঁ, বা ধীরে ধীরে। ইভেনচুয়ালি অর্থ তোমার হচ্ছে পরিশেষে, আলটিমেটলি মানে চূড়ান্ত ভাবে। ইনিশিয়ালি মানে শুরুর দিকে। বলো কি তোমার মতে কোনটা হবে? অরিজিনালি মানে কি? শুরুর দিকে, বা হচ্ছে একদম গোড়ার দিকে, প্রথম দিকে। এটা দ্বারা আসলে কি বোঝাইতেছে, কি রেফার করতেছে, কি ইন্ডিকেট করতেছে, কি মিন করতেছে? গ্রাজুয়ালি, ধীরে ধীরে মিন করতেছে। ইভেনচুয়ালি, পরিশেষে মিন করতেছে। আলটিমেটলি, চূড়ান্ত ভাবে মিন করতেছে। ইনিশিয়ালি মানে শুরুর দিকে, কি মিন করতেছে বলতো? অরিজিনালিটাকে আমরা কি ইনিশিয়ালি বলতে পারি না? যাহাই অরিজিনালি তাই হচ্ছে তোমার কি ইনিশিয়ালি। তাহলে রাইট আনসার কি হবে? আইভি নাম্বার। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? এই বিষয়টা কি তোমাদের কাছে ওয়াটার করতে পারছি কিনা ভাইকে একটু কমেন্টে জানাও। ভাইয়ের ক্লাস কেমন লাগে তোমার কাছে? আমি কি ভালো করে পড়াইতে পারি? অনেকেই বলো যে ভাই আপনি তো ইংলিশ গ্রামারের বস, তুমি দেখোই না, তুমি হয়তো বলতে আমার ফার্স্ট পাওয়ার ক্লাস করোই নাই। এখন তুমি ফার্স্ট পাওয়ার ক্লাস করার পরে বলবো ভাই এত ডিপলি ব্যাখ্যা করেন আপনি। হ্যাঁ, দিস ইজ জানোয়ারুল হক, হ্যাঁ, ইংলিশের জানোয়ার শিকদার। ওকে, দেখো, যদিও এখানে ফ্লেক্স নিয়ে নিছি, এগুলো নেওয়া উচিত না। আমি ভালো কিনা খারাপ, আমি ভালো পড়াইতে পারি কিনা, এটা ডিফাইন করবে আমার স্টুডেন্টসটা। আমি যদি নিজে হচ্ছে ফাঁকা বলি দিই, এটা হচ্ছে বোকামি ছাড়া কিছুই না। তো দেখো কি বলতেছিলাম, যে কে নাম্বার, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য আউটস্ক্রিটস অফ বাগেরহাট টাউন ইন দ্য টেক্সট মিন? কি বলা হচ্ছে এখানে? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, এই অভিব্যক্তিটা দ্বারা, কি অভিব্যক্তি, কি এক্সপ্রেশন? দ্য আউটস্ক্রিটস অফ বাগেরহাট টাউন ইন দ্য টেক্সট মিন। এই টেক্সটের মধ্যে একটা ফ্রেজ আছে, একটা শব্দগুচ্ছ আছে, নাম কি? আউটস্ক্রিটস অফ বাগেরহাট টাউন। বাগেরহাট শহরের প্রান্ত দিকে, মানে একদম প্রান্ত দেশ, এক কিনারায়। এই যে ফ্রেজটা আছে, এটা দ্বারা আসলে তোমার কি বোঝানো হয়েছে? যে বাগেরহাট শহরের এক পাশে, এক কিনারায়। এটা দ্বারা কি বুঝছো? ইন দ্য মিডল অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের মাঝ বুঝছো, একদম মাঝপথে, মধ্যখানে বুঝছো। দ্য ক্লোজেস্ট পার্ট অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের একদম কাছাকাছি, এটা বুঝছো। দ্য ফার্দেস্ট পার্ট অফ বাগেরহাট টাউন, ফার্দেস্ট মানে তোমার দূরবর্তী, বাগেরহাট শহরের একদম দূরবর্তী জায়গা, এটা বুঝছো। নাকি এট দ্য সেন্টার অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের একদম সেন্টার,
মেইন যে জায়গা সেখানে বুঝাইতেছে কোনটা বলতো? এখানে আউটস্ক্রিটস দ্বারা বুঝাইতেছে হচ্ছে প্রান্ত দেশ, অর্থাৎ এক প্রান্তে, বাগেরহাট শহরের একটা সাইডে, একটা পাশে। তো আউটস্ক্রিট দ্বারা আসলে বোঝাইতেছে হচ্ছে কি বলতো? ফার্দেস্ট পার্ট অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহর থেকে একদম অনেক দূরবর্তী জায়গায়, তাই না? তাহলে আমরা এই এক পাশে অর্থে এক প্রান্তর সাথে আমরা নিতে পারি কি ফার্দেস্ট পার্ট অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের একদম এক পাশে, এক কিনারায়। এক কিনারা বলতেই তো অনেক দূরবর্তী জায়গায় আর কি। ফার্দেস্ট মানে তোমার কি অনেক দূরবর্তী জায়গা। এরপর দেখো, দ্য ওয়ার্ড স্লেন্ডার রেফার্স টু, স্লেন্ডার মানে কি পাতলা, চিকন, সরু এরকম বোঝায়। থিক মানে কি পুরো, মানে অনেক পুরো। লার্জ মানে কি অনেক বড়। লিন মানে কি সরু, পাতলা এরকম বোঝায়। ডেন্স মানে ঘন। ওয়াইড মানে তোমার কি বিস্তৃত। তাহলে কি হবে? স্লেন্ডার মানে কি পাতলা, চিকন, সরু। এটার সিনোনিম হচ্ছে তোমার কি লিন। লিন মানে কি সরু, চিকন, পাতলা এরকম বোঝায়। হোয়াট হ্যাজ মেড দ্য মস্ক ইউনিক, কোন বিষয়টা এই মসজিদটাকে অনন্য করছে? 60 pillars with 7 low height domes, 11 arched doorways and 4 towers, 60 pillars and 14 doorways on the north and south, 11 arched doorways and 7 aisles. কোন জিনিসটা বলো তো? এই যে 60 pillars with, এনে 7 না যদিও, আরেকটা 7 তোমার বাদ পড়ছে আর কি, টাইপিং মিস্টেক। 60 pillars with 77 low height domes, 60টি পিলার এবং সেই সাথে 77টি কম উচ্চতা বিশিষ্ট যে তোমার গম্বুজ আছে। এই বিষয়গুলো তোমার কি করছে? এই মসজিদটাকে ইউনিক করছে। হ্যাঁ, এখানে কিন্তু 77, এখানে 7 আর একটা টাইপিং মিস্টেক হয়েছে। এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস খান জাহান আলী বেস্ট। এখানে 4টা অ্যাডজেক্টিভ দেওয়া আছে খান জাহান আলী সম্পর্কে। কোন অ্যাডজেক্টিভটা, কোন বিশেষণটা খান জাহান আলীর জন্য তোমার বেস্ট? দেখবা অনেকগুলোই তোমার খান জাহান আলীর সাথে মিলে যাবে, এবার যেটা বেস্ট, কারণ তোমার তো 4টার মধ্যে আনসার নিতে হবে একটা, যেটা বেস্ট যাবে খান জাহান আলীর সাথে, ওইটাই হচ্ছে আমরা আনসার হিসেবে নিব। হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস খান জাহান আলী বেস্ট, নিচে 4টা অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা খান জাহান আলী সম্পর্কে সবচেয়ে বেশি বর্ণনা করে বা সবচেয়ে বেশি সুইটেবল, খান জাহান আলীর সাথে যায় কোনটা? ব্রেভ মানে সাহসী, অবশ্যই সাহসী, এত এত কাজ যেহেতু করছে, রাস্তাঘাট করছে, ব্রিজ টিজ করে দিয়েছে, অবশ্যই তিনি সাহসী মানলাম। কাইন্ড মানে দয়ালু, অবশ্যই এই কাজগুলো করছে, তিনি দয়ালু। ওয়ারিয়র মানে কি যোদ্ধা, হ্যাঁ আমরা জানি তিনি যোদ্ধাও ছিলেন। ফিলেন্থ্রপিক মানে কি মানব হিতৈষী, অর্থাৎ যে মানবের কল্যাণের জন্য কি করে যায়, কাজ করে যায়। তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হইব 4টাই সঠিক, আমি চাইলে কি 4টা আনসার হিসেবে নিতে পারবো? নিতে পারবো না, কারণ আমার তো তোমার বেস্ট যেটা নিতে হবে, একটা আনসার হিসেবে নিতে হবে। তোমার কাছে মনে হইতে পারে 4টাই সঠিক, কিন্তু রাইট আনসার কি হবে বলতো? ফিলেন্থ্রপিক। ফিলেন্থ্রপিক মানে কি মানব হিতৈষী, অর্থাৎ যিনি মানবের ভালো করার জন্য, মানুষের ভালো করার জন্য ভালো ভালো পুণ্যের কাজ করে যায়। তাহলে রাইট আনসার কি হবে? 3 নাম্বারটা। বলতো খান জাহান আলীর সাথে কোনটা সবচেয়ে বেশি যায়? এই ফিলেন্থ্রপিক। এরপর দেখো, দ্য ওয়ার্ড আউটস্ক্রিট ইন দ্য টেক্সট ক্যান বি রিপ্লেসড বাই, এই যে ওয়ার্ডটা আছে আউটস্ক্রিট মানে এক প্রান্ত দেশ, এক কিনারায়, এক সাইডে, এই ওয়ার্ডটা দ্বারা আসলে এই প্যাসেজের মাঝে কি বোঝানো হয়েছে? বা এই যে আউটস্ক্রিটস ইন দ্য টেক্সট, প্যাসেজের মাঝে যে আউটস্ক্রিট যে ওয়ার্ডটা আছে, এটা ক্যান বি রিপ্লেস, এটাকে প্রতিস্থাপন করা যাবে বাই, অর্থাৎ তুমি প্রতিস্থাপন তো ওই ওয়ার্ডটা দিয়ে করতে পারবা যেটা তোমার কি সিনোনিমাস ওয়ার্ড, তাই না? এটার সমার্থক শব্দ দিয়ে তো আমরা এটা কি করতে পারবো? রিপ্লেস করতে পারবো। তো অর্থাৎ 4টার মধ্যে যে ওয়ার্ডটা হচ্ছে আউটস্ক্রিটের সিনোনিম ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড, ওইটাই হচ্ছে আমরা কি করতে পারবো, মানে এই ওই ওয়ার্ডটা দ্বারা কি করতে পারবো? এই আউটস্ক্রিটকে রিপ্লেস করতে পারবো, প্রতিস্থাপন করতে পারবো। তাহলে যে ওয়ার্ডটা সিনোনিমাস ওয়ার্ড, ওইটাই তোমার কি হবে? রাইট আনসার। তাহলে আউটস্ক্রিট মানে কি এক প্রান্তে, এক কিনারায়, সাবভার্ব, কর্নার, তারপরে তোমার কি সেন্টার, আউটসাইড বাহিরে, সেন্টার মানে মিডিলে, কর্নার মানে কি এক প্রান্তে, এক কর্নারে, তাই না? তাহলে আমরা কি নিতে পারি বলতো? আউটস্ক্রিটটাকে আমরা রিপ্লেস করতে পারি, প্রতিস্থাপন করতে পারি এই ওয়ার্ডটাকে কর্নার দিয়ে। কর্নার মানে এক প্রান্তে, এক কোণায়, আর আউটস্ক্রিটস তো তোমাকে এক প্রান্তে, এক পাশে, এক কিনারায়, এরকম আর কি। এরপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিভিল। রিভিল মানে তোমার কি করা? প্রকাশ করে দেয়া বা ফাঁস করে দেওয়া, এরকম আর কি। তো এটার অ্যান্টোনিম কোনটা, বিপরীত শব্দ কোনটা? ডিসক্লোজ মানে তোমার কি করা? প্রকাশ করে দেওয়া। ডিসপ্লে মানে প্রদর্শন করা। রিকল মানে স্মরণ করা। কনসিল মানে কি করা? গোপন রাখা। কনসিল মানে গোপন রাখা। হাইড মানে কি রাখা? গোপন রাখা। তো যেহেতু তোমাকে বলতেছে রিভিলের অ্যান্টোনিম কোনটা, মানে বিপরীত শব্দ, রিভিল মানে প্রকাশ করে দেয়া বা ফাঁস করে দেয়া, তো এটার দ্বারা এটার বিপরীত শব্দ কোনটা হইতে পারে? প্রকাশ করা। এটার বিপরীত শব্দ কি হইতে পারে? একটা জিনিসকে কি করা? গোপন রাখা। ডিসক্লোজ মানে প্রকাশ করা। ডিসক্লোজ হচ্ছে তোমার এই রিভিলের সিনোনিম ওয়ার্ড। ডিসপ্লে মানে প্রদর্শন করা, এটার সাথে যাই না এটা। রিকল মানে স্মরণ করা, এটার সাথে ওইটার কোনো মানে কোনো ধরাছোঁয়ার বাহিরে। তাহলে রিভিলের সাথে দুইটা বিষয় হতে পারে, হয় ডিসক্লোজ এটা সম্পর্কিত, আর এটা তোমার কি কনসিল সম্পর্কিত, কিন্তু তোমাকে তোর সিনোনিম চাই নাই।
যে রিভিলের সিনোনিম কি, যদি সিনোনিম বলতো তাহলে আমরা ডিসক্লোজ নিতে পারতাম, কারণ রিভিল মানে প্রকাশ করা, ডিসক্লোজ মানেও কি প্রকাশ করে দেয়া, কিন্তু আমার চাইছে কি অ্যান্টোনিম। তাহলে এই রিভিল মানে প্রকাশ করা, এটার অ্যান্টোনিম হচ্ছে তোমার কি কনসিল, প্রকাশ করা, এটার বিপরীত শব্দ হচ্ছে তোমার কি গোপন রাখা। কনসিল মানে কি করা, গোপন রাখা। হাইড, হাইডের সিনোনিম হচ্ছে তোমার কি কনসিল। তাহলে রাইট আনসার হবে কি 3 নাম্বার। এরপরে আসো, হাউ মেনি গম্বুজেস আর দেয়ার ইন দ্য মস্কোস ইন টোটাল, ওই মসজিদের মধ্যে তোমার ইন টোটাল, হ্যাঁ, সর্বোপরি কয়টা গম্বুজ আছে? আমি তোমাকে বলছিলাম প্যাসেজের মাঝে, বলো তো কয়টা, বলো কি হইতে পারে। হাউ মেনি গম্বুজ আর দেয়ার ইন দ্য মস্ক ইন টোটাল, ইন টোটাল এই মসজিদের মধ্যে তোমার কয়টা গম্বুজ ছিল? 60টা, মোর দেন 70, 70টার উপরে, লেস দেন 70, 70টার নিচে, মোর দেন 80, অর্থাৎ 80টার উপরে। বলো কয়টা হবে, বলো তুমি নিজে বলো, আমি অনেকবার বলছি প্যাসেজের মাঝে, কোনটা হইতে পারে রাইট আনসার? বলো না কেন, বুঝলাম না, কমেন্টে জানাও কি হবে এটা। এটা হচ্ছে বলতো, এই মসজিদের মধ্যে তোমার গম্বুজ কয়টা ছিল? 60টা, এটা তো হবেই না। লেস দেন 70, আমরা জানি মোট কয়টা ছিল, মোট ছিল তোমার 77টা আর 4টা, মোট হচ্ছে 81টা গম্বুজ ছিল। তাহলে তোমার কি হইতে পারে, মোর দেন 70, মোর দেন 70 মানে 70টার উপরে, হ্যাঁ এটা হইতে পারে। লেস দেন 70, 70টার নিচে, এটা হবেই না। মোর দেন 80, 80টার উপরে, এটা হইতে পারে। তাহলে তুমি বলো 70টার উপরে বলতে বোঝায় কি 80টার নিচে, এরকম বোঝায়। কিন্তু তোমার তো একদম এক্সাক্ট কয়টা, 81 না, 81টা না, তাহলে তুমি বলতে পারো কি মোর দেন 80, অর্থাৎ 80টার উপরে, তাই না? যদি মোর দেন 80 না থাকতো তখন আমি এটা মোর দেন 70 এটা কল্পনা করতে পারতাম বা আনসার হিসেবে নিতে পারতাম। যেহেতু মোর দেন 80 আছে, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে রাইট আনসার কি হবে, মোর দেন 80। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করুন, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ডারি পারপাস অফ দ্য মস্ক, অর্থাৎ এই মসজিদের সেকেন্ডারি পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, দ্বিতীয় যে উদ্দেশ্যটা কি? আমরা জানি এই যে তোমার 60 গম্বুজ মসজিদ, এই মসজিদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে কি করা, নামাজ পড়া, প্রেয়ার হল। এবং দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল এখানে তোমার খান জাহান আলী তিনি কি করতে, তার যে কোর্ট বানাইছিল, এটাকে বিচারালয় বানাইছিল, এখানে বিচার কার্য তিনি সম্পাদন করতেন। তাহলে সেকেন্ডারি পারপাসটা কি ছিল? ইউজড ফর লিগেল অ্যাফেয়ার্স, কিছু লিগেল অ্যাফেয়ার, অর্থাৎ এই যে মামলা মোকদ্দমার বিচারের কাজ করতো, এটা হইতে পারে। ইউজড ফর সেইং প্রেয়ার, নামাজের জন্য, দ্বিতীয় পারপাস কি নামাজের জন্য ছিল না। এরপর দেখো ইউজড ফর গিভিং শেল্টার টু দ্য হোমলেস পিপল, হ্যাঁ, বাস্তুহারা যে মানুষ আছে তাদেরকে আশ্রয়স্থল বানাইছিল, এটা নো। এরপরে দেখো ইউজড ফর মুসলিম ফ্র্যাটার্নিটি সেন্টার, ফ্র্যাটার্নিটি মানে কি ভ্রাতৃত্ববোধ, সেন্টার মানে তো সেন্টারই, তাহলে ভ্রাতৃত্ববোধ সেন্টার বানাইছিল, মুসলমানদের ভ্রাতৃত্ববোধ সেন্টার বানাইছিল, বা সেন্টার হিসেবে এখানে কাজ করতো না। আমরা জানি প্রথমত এটা ব্যবহার করা হয়েছিল কিসের জন্য, প্রেয়ার হল, নামাজ কক্ষ হিসেবে। এবং দ্বিতীয় সেকেন্ডারি ওয়ার্কটা ছিল কিসের জন্য, খান জাহান আলী হচ্ছে এখানে কি করতো, এখানে তোমার কি করতো বলতো, এখানে হচ্ছে তোমার কিছু বিচারের কাজ করতো, বিচারালয় হিসেবে, কোর্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ লিগ্যাল অ্যাফেয়ার্স নিয়ে এখানে কাজ করতো, তাই না? আচ্ছা, এরপরে দেখো এস নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টেরিয়র। ইন্টেরিয়র মানে কি অভ্যন্তরীণ, ভিতরের। তো এইটা দ্বারা, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং, একদম কাছাকাছি অর্থ অফ দ্য ওয়ার্ড ইন্টেরিয়র, অর্থাৎ ইন্টেরিয়রের একদম কাছাকাছি অর্থ কোনটা? এক্সটেরিয়র মানে কি বাহিরের, আউটার মানে বাহিরের, বিহাইন্ড মানে পিছনে, ইনসাইড মানে কি ভিতরে। তাহলে ইন্টেরিয়র মানে কি ভিতরে, ইনসাইড মানে কি ভিতরে। তাহলে রাইট আনসার হবে এটা। খান জাহান আলী ওয়াজ দ্য অরিজিনাল সিটিজেন অফ, খান জাহান আলী তিনি একদম অরিজিনাল সিটিজেন ছিল, তিনি অরিজিনাল সিটিজেন ছিল, নাগরিক ছিল কিসের, বাংলাদেশের ছিল, ইরানের ছিল, ইন্ডিয়ার ছিল, তুর্কি ছিল, কোনটা? আমরা জানি খান জাহান আলী ছিল কোথাকার, তিনি ছিলেন তুরস্কের, অর্থাৎ তুর্কি একজন ব্যক্তি ছিলেন, তাই না? তো তিনি সিটিজেন ছিল, অরিজিনাল সিটিজেন ছিল কি তুরস্কের, তুর্কি। এরপরে না তিনি বাগেরহাটে আসছে, এসে না কিছু মানে মানব হিতৈষীপূর্ণ কাজ করছে। এরপরে দেখো, দ্য 60 গম্বুজ মস্ক ওয়াজ ওয়ান অফ দ্য প্যালেসেস মানে রাজপ্রাসাদ, বিল্ডিংস মানে ভবন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, মনুমেন্টস, কোনটা? আমরা জানি 60 গম্বুজ মসজিদ হচ্ছে অন্যতম, কি অন্যতম? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, বিশ্বের যে তোমার বিশ্ব ঐতিহ্যপূর্ণ যে কিছু জায়গা আছে সেগুলোর মধ্যে এই 60 গম্বুজ মসজিদ হচ্ছে তোমার কি অনন্য। তাহলে এটা কি হবে, 2 নম্বর হবে রাইট আনসার। একটা না কথা বলতে বলতে এখন হচ্ছে মানে গলায় আর দিতেছে না, বুঝছো? এখন হচ্ছে দেখো শর্ট কোয়েশ্চেন গুলো একদম ইজিয়েস্ট হয়তো আমরা বলবো বা পড়বো, আমরা হচ্ছে প্যাসেজটা ভালো করে পড়া আছে, এখন এটা আনসার দেওয়া কোনো বিষয় হবে না। দেখো, হোয়াট ইজ ওয়ার্ল্ড হেরিটেজ, অর্থাৎ বিশ্ব ঐতিহ্য বলতে কি বোঝায়? ওয়ার্ল্ড হেরিটেজ বলতে কি বোঝায় বলতো? বাই ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য বলতে বোঝায় উই আন্ডারস্ট্যান্ড প্লেসেস এন্ড সাইটস বাই ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য দ্বারা
উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি প্লেসেস এন্ড সাইটস এমন কিছু জায়গা এবং স্থানকে বোঝায় দ্যাট উই ইনহেরিটেড যেটা হচ্ছে আমরা কি করি বংশানুক্রমে লাভ করি ফ্রম দ্য পাস্ট অতীত থেকে পাই পূর্বপুরুষ থেকে পাই এন্ড লিভ উইথ দ্য প্রেজেন্ট এবং বর্তমানে এইগুলো নিয়ে কি করি বেঁচে থাকি এন্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এই পুরো আনসারটা কিন্তু তোমার কি আছে ওই প্যাসেজের শুরুর দিকে দেওয়া আছে, তোমার এটা মুখস্থ করার দরকার নেই। এই প্যাসেজের শুরুতে যে লাইনটা আছে ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে যে সংজ্ঞাটা দেওয়া আছে ওটা তুমি দিলে এটা হয়ে যাবে। স্মার্ট বোর্ড থাকলে আমি নিয়ে যেতাম এখানে, কিন্তু এটা আমি যদি রিমোট দিয়ে পর্যন্ত নেই 2-3 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। দেখো প্যাসেজের একদম শুরুতেই দেওয়া আছে যে হেরিটেজের সংজ্ঞাও দেওয়া আছে, ওয়ার্ল্ড হেরিটেজের সংজ্ঞাও দেওয়া আছে, তুমি এখান থেকে ডিরেক্ট লিখে দেবে, এখানে মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না। তুমি একদম প্যাসেজ থেকে দেখে দেখে বলবা যে বাই ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা বোঝায় উই আন্ডারস্ট্যান্ড প্লেসেস এন্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড from the past and live with the present and pass on to the future generation of the entire world. এরপর দেখো বি নাম্বার, হোয়াট ডাজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিল। এই যে শহরের যে তোমার অবকাঠামোটা, এই অবকাঠামোটা কি করে রিভিল করে, প্রকাশ করে, কি রিভিল করে? এই শহরের অবকাঠামো কি রিভিল করে, কি তুলে ধরে, কি প্রকাশ করে? দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরের যে অবকাঠামোটা এটা রিভিলস করে, এটা প্রকাশ করে, কি প্রকাশ করে? সিগনিফিকেন্ট টেকনিক্যাল স্কিলস ইন দ্য ইসলামিক আর্কিটেকচার এন্ড দ্য কম্বাইন্ড ডেকোরেশনস অফ মুঘল এন্ড তুর্কিশ আর্কিটেকচার। এই শহরটা হচ্ছে তোমার কিছু বিষয়কে প্রকাশ করে, কি কি প্রকাশ করে? এই যে তোমার ইসলামিক আর্কিটেকচারে যে তোমার একটা টেকনিক্যাল স্কিল আছে এটা তোমাকে কি করবে, এই শহরটা তোমাকে তোমার সামনে তুলে ধরবে বা প্রকাশ করবে। এরপরে তোমার এই যে মুঘল এবং তুর্কিশ আর্কিটেকচারের তোমার কিছু সাজসজ্জা বা সুসজ্জা যে ছিল, হ্যাঁ, এগুলো তোমার কি করছে, তোমাকে প্রকাশ করছে এই শহরের মধ্য দিয়ে। এরপরে দেখো সি নাম্বার, হাউ ওয়াজ দ্য মস্ক ইউজড, অর্থাৎ মসজিদটা কিভাবে ব্যবহার করা হইতো, মসজিদটা কিভাবে ব্যবহার করা হইতো? দ্য মস্ক ওয়াজ ইউজড মেইনলি এজ এ প্রেয়ার হল, এই মসজিদটা হচ্ছে তোমার প্রধানত একটা নামাজের কক্ষ হিসেবে ব্যবহার করা হইতো। এন্ড বিসাইডস, এটা ছাড়াও খান জাহান আলী ইউজড দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট অ্যাজ ওয়েল, এবং এটা ছাড়াও খান জাহান আলী তিনি ব্যবহার করতেন দ্য মস্ক, এই মসজিদটা অ্যাজ হিজ কোর্ট অ্যাজ ওয়েল, হ্যাঁ, সেই সাথে তোমার এই মসজিদটা বিচারালয় হিসাবেও তিনি কি করতেন, ব্যবহার করতেন। প্রথমত তো সবাই নামাজ পড়তো, নামাজের কক্ষ, পাশাপাশি নামাজের বাহিরেও এখানে তোমার খান জাহান আলী তার কোর্ট হিসেবে এখানে কাজ করতেন, তাই না? ওকে, এরপর দেখো ডি নাম্বার, হোয়াই ইজ দ্য মস্ক ইউনিক, এই যে মসজিদটা আছে মসজিদটা কেন অনন্য, এই মসজিদটা এই মস্কটা কেন অনন্য? The interior decoration of the mosque, its construction dazzles one's eyes, অর্থাৎ ইন্টেরিয়র ডেকোরেশন অফ দ্য মস্ক, এই যে মসজিদের তোমার ভিতরের যে তোমার সাজসজ্জা বা তোমার ডেকোরেশনটা, এবং ইটস কনস্ট্রাকশন ডেজেল ওয়ানস আইস, এটা তোমার একজনের চোখকে কি করে বলতো, পুলকিত করে নেয়। ইট হ্যাজ 60 পিলার্স দ্যাট সাপোর্ট দ্য রুফ, এবং এই মসজিদে তোমার কি আছে, 60টা পিলার্স আছে দ্যাট সাপোর্ট দ্য রুফ, যে পিলারগুলা রুফ ছাদটাকে তোমার সাপোর্ট দেয়, উইথ 77 লো হাইট ডোমস, এবং সেই সাথে তোমার কি আছে, 77টা কম উচ্চতা বিশিষ্ট গম্বুজ আছে। দ্য 4 টাওয়ার্স এট 4 কর্নার, 4টা কর্নারে 4টা মিনার আছে, এবং হ্যাভ স্মলার ডোমস অন দ্য রুফ অ্যাজ ওয়েল, এবং সেই মিনারগুলোতে ছোট ছোট 4টা কি আছে, গম্বুজ রয়েছে। দিস রেয়ার কম্বিনেশন, এই যে তোমার একটা বিরল, রেয়ার মানে কি দুর্লভ, বিরল, এই যে বিরল একটা কম্বিনেশন মেক্স দ্য মস্ক ইউনিক ওয়ান, এবং এই যে বিরল একটা কম্বিনেশন এত কিছু এখানে আছে, এটা তোমার কি করছে, এই মসজিদটাকে ইউনিক করছে। এরপর দেখো, হোয়াট ডিড খান জাহান ডু টু মেক সিটি লিভেবল, খান জাহান আলী, হোয়াট ডিড খান জাহান ডু টু মেক দ্য সিটি লাইভেবল, এটা তোমার হচ্ছে বানানটা তোমার ভুল হয়েছে আর কি, এটা তোমার হচ্ছে হেবিটেবল, হ্যাঁ, হেবিটেবল তোমার বাসযোগ্য, হেবিটেবল, হ্যাঁ, TABLE, হেবিটেবল অর্থাৎ বাসযোগ্য, এটা তোমার টাইপিং মিস্টেক করছে। হোয়াট ডিড খান জাহান ডু টু মেক দ্য সিটি হেবিটেবল, এই শহরটাকে, বাগেরহাট শহরটাকে বাসযোগ্য করার জন্য তিনি কি করেছিলেন, এই বাগেরহাট শহরটাকে বাসযোগ্য করার জন্য তিনি কি করেছিলেন বলতো? খান জাহান আলী মেড দ্য সিটি হেবিটেবল, লাইভেবল দেখে রাখছে আবার এখানে, তাহলে খান জাহান আলী মেড দ্য সিটি হেবিটেবল, খান জাহান আলী তোমার এই যে শহরটা এটাকে হেবিটেবল করেছিল, বাসযোগ্য করেছিল, বাই বিল্ডিং এ নেটওয়ার্ক, হ্যাঁ, একটা বিল্ড মানে কি নির্মাণ করে, কি নির্মাণ করে, এ নেটওয়ার্ক অফ রুটস, ব্রিজ, পাবলিক বিল্ডিংস এন্ড রিজার্ভার্স, তিনি অনেকগুলো রাস্তাঘাট করছে, ব্রিজ করছে, পাবলিক বিল্ডিংস করছে,
এবং কিছু রিজার্ভার্স জলধার করছে। এই বিষয়গুলো নির্মাণ করার মাধ্যমে খানজাহান আলী এই শহরটাকে তিনি কি করছিল, হ্যাবিটেবল করছিল বা বাসযোগ্য করছিল। এরপরে দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক ষাট গম্বুজ মসজিদ সো স্পেশাল? কোন বিষয়টা ষাট গম্বুজ মসজিদটাকে এত স্পেশাল করছে, বিশেষ করছে? দ্য ইন্টেরিয়র ডেকোরেশন অফ দ্য মস্ক অ্যান্ড ইটস, এটা আমরা অলরেডি এর আগে পড়ছি যে কেন হচ্ছে এটা ইউনিক এবং কেন কোন জিনিসটা এটাকে স্পেশাল করছে। সেম আনসার, তুমি ওই আনসারটা সেম এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কেন এটা অনন্য এবং কেন এটাকে স্পেশাল হিসেবে বিবেচনা করা হয়, দুইটার আনসার হচ্ছে তোমার কি সেম। এখানে অনেকগুলা কি আছে, পিলার আছে, তারপরে তোমার গম্বুজ আছে, তারপরে তোমার এখানে যে বিষয়গুলো আছে আর কি সবগুলা বইলে তুমি বলবা যে ফর দিস রিজন ইট হ্যাজ বিকাম স্পেশাল, এটার কারণে তোমার কি হয়েছে, এটা বিশেষ হয়েছে। এরপরে দেখো, হোয়ার ইজ দ্য ষাট গম্বুজ মস্ক লোকেটেড? লোকেটেড মানে অবস্থিত আর কি। কোথায় ষাট গম্বুজ মসজিদটা অবস্থিত? তুমি বলবো বাগেরহাট। দ্য ষাট গম্বুজ মস্ক ইজ লোকেটেড এট দ্য আউটস্ক্রিটস অফ বাগেরহাট টাউন। অর্থাৎ বাগেরহাট শহরের যে তোমার এক প্রান্তে, সেই এক প্রান্তে হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদটা অবস্থিত। হোয়াই ইজ দ্য ষাট গম্বুজ মস্ক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস? কি বললাম যে হোয়াই ইজ দ্য ষাট গম্বুজ মস্ক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন? কেন এই ষাট গম্বুজ মসজিদটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন? কেন এই যে তোমার অনেক যে গ্রেটেস্ট তোমার যে টুরিস্ট পর্যটকদের আকর্ষণ, কেন এত এত পুরো এত এত তোমার পর্যটকদের আকর্ষণে তোমার পরিণত হয়েছে এই ষাট গম্বুজ মসজিদটা? দ্য ষাট গম্বুজ মস্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন এজ, যেহেতু ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেহেতু এই যে ষাট গম্বুজ মসজিদটা এটা ইউনেস্কো দ্বারা তোমার কি করা হয়েছিল, স্বীকৃতি দেওয়া হয়েছিল, ডিক্লেয়ার করা হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। এই জন্য হচ্ছে এত এত টুরিস্ট বা পর্যটকদের আকর্ষণে এটা পরিণত হয়েছে। এরপরে দেখো, হাউ ডিড খানজাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল? হাউ ডিড খানজাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল? এটা সেম প্রশ্ন হয়েছে তোমার একটু আগে যে প্রশ্নগুলো আমরা দেখলাম না, যে প্রশ্নটা এই যে হোয়াট ডিড খানজাহান আলী ডু টু মেক দ্য সিটি হ্যাবিটেবল? ওই শহরটাকে, বাগেরহাট শহরটাকে বাসযোগ্য করার জন্য খানজাহান আলী কি করেছিল? অনেকগুলা তিনি রাস্তাঘাট প্রতিস্থাপন করছে, ব্রিজ বানাইছে, তারপরে তোমার কি করছে, তিনি রিজার্ভার্স করছে। এই বিষয়গুলো করার কারণে তিনি কি করছে, ওই শহরটাকে বাসযোগ্য করছে। সেম আনসারটা তুমি এখানে দিয়ে দিবা যে হাউ ডিড খানজাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল? তিনি, খানজাহান আলী কিভাবে শহরটাকে বাসযোগ্য করেছিল? খানজাহান আলী মেড দ্য সিটি হ্যাবিটেবল। খানজাহান আলী ওই শহরটাকে বাসযোগ্য করেছিল বাই বিল্ডিং এ নেটওয়ার্ক অফ রোডস, ব্রিজ, পাবলিক বিল্ডিংস এন্ড রিজার্ভার্স। এরপরে দেখো, দ্য ভাস্ট প্রেয়ার হল সার্ভ ডিফারেন্ট পারপাসেস। এই যে তোমার সুবিশাল যে নামাজের যে কক্ষটা আছে, এটা বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে এটা কি করা হয়, সার্ভ করা হয়, কাজেতে। মানে দ্য ভাস্ট প্রেয়ার হল, এই যে সুবিশাল নামাজের কক্ষটা সার্ভ ডিফারেন্ট পারপাস, এটা বিভিন্ন পারপাসে কাজ করা হয়তো। এক্সপ্লেন ইট। দ্য ভাস্ট প্রেয়ার হল সার্ভ ডিফারেন্ট পারপাসেস এজ বিসাইডস বিং ইউজড এজ এ প্রেয়ার হল, খানজাহান আলী ইউজড ইট এজ এ কোর্ট টু। অর্থাৎ বিভিন্ন পারপাসে এই নামাজের কক্ষটা ব্যবহার করা হতো। প্রথমত ব্যবহার করা হতো কি হিসাবে বলতো, ইউজড এজ এ প্রেয়ার হল, একটা নামাজের কক্ষ হিসাবে এটা ব্যবহার করা হতো। এটা ছাড়াও খানজাহান আলী ইউজড ইট এজ হিজ কোর্ট টু, তার যে বিচারালয়, সেই বিচারালয় হিসেবে ওই প্রেয়ার হলটাকে ব্যবহার করতো। যেহেতু দুইটা কারণে, একটা হচ্ছে নামাজ পড়ার জন্য, আর একটা তোমার কি বিচার কাজ করার জন্য। এই জন্য বলা হয়েছে কি ডিফারেন্ট পারপাসে এটাকে ব্যবহার করা হইতো। এরপরে দেখো, হু ফাউন্ডেড দ্য সিটি এন্ড হোয়েন? এই যে শহরটা, বাগেরহাট শহরটা, খলিফাতাবাদ শহরটা যে আছে, এটা কে ফাউন্ড করছিল, কে প্রতিষ্ঠা করছিল এবং কখন প্রতিষ্ঠা করা হয়েছিল? এই যে দেখো, দ্য তুর্কিশ জেনারেল এ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ফাউন্ডেড দ্য সিটি। তিনি হচ্ছে এই শহরটাকে প্রতিষ্ঠা করেছিল ইন দ্য 15th century, 15 শতকে খানজাহান আলী হচ্ছে এই শহরটাকে প্রতিষ্ঠা করেছিল। হোয়াট ইজ এ মেহরাব? মিহরাব জিনিসটা কি? এন্ড ডিসক্রাইবস ইট ইন 2 or 3 sentences. মিহরাব জিনিসটা কি, এটা 2-3 সেন্টেন্সে তুমি কি করো, ব্যাখ্যা করো। মিহরাব ইজ দ্য কর্নার ইন দ্য মস্ক হুইচ পয়েন্টস টাওয়ার্ডস মক্কা। মিহরাব হচ্ছে তোমার কি, একটা মসজিদের একটা কর্নার, একটা কোণের দিকে থাকে। নরমালি তোমার হচ্ছে পশ্চিম দিকে থাকে, তো পশ্চিম দিকে তোমার একটা দেয়ালের মধ্যে থাকে এবং এগুলা মক্কার দিকে থাকে। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইনসাইড অফ দ্য মস্ক, মসজিদের তোমার ভিতরের পশ্চিম দিকের দেয়াল হ্যাজ 11 মিহরাবস। এখানে কি আছে, 11টা মিহরাব আছে। দিস ক্যাচ আওয়ার আইস, এগুলো তোমার হচ্ছে আমাদের চোখ পড়ে ওইগুলোর মধ্যে। বিকজ কারণ দে আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক এন্ড টেরাকোটা, এবং হচ্ছে এগুলো তোমার কি, যেহেতু পোড়ামাটির ফলক এবং যে তোমার পাথরের কাজ দ্বারা তোমার কি করা হয়েছিল, এগুলাকে তৈরি করা হয়েছিল, এগুলাকে সুসজ্জিত করা হয়েছিল। এই জন্য যে কোনো মানুষের চোখ পড়ে যায় এটার মধ্যে, মিহরাবের দিকে। এরপরে দেখো,
হু ওয়াজ খান জাহান আলী এন্ড রাইট অ্যাবাউট হিজ কন্ট্রিবিউশন। খান জাহান আলী তিনি কে ছিলেন এবং তার সম্পর্কে, তার অবদান সম্পর্কে কয়েকটা লাইন লেখার জন্য বলা হচ্ছে। খান জাহান আলী ওয়াজ এ তুর্কিশ জেনারেল, এগুলো সব প্যাসেজের মাঝে আছে। হি ওয়াজ অলসো এ সেন্ট এন্ড philanthropist and he founded as a Muslim colony at the outskirts of Bagherat town in the 15th century, and he built a network of roads, bridges, public building and reservoirs to make the city habitable. তো বললা খান জাহান আলী কে, তার পরিচয়টা দিলা, এবং তিনি যে ওই বাগেরহাট শহরে কি কি কাজ করছিল, রুট বানাইছিল, ব্রিজ বানাইছে, রিজার্ভার্স বানাইছে, এই যে কাজগুলো তিনি করছে তার এই কাজের বিবরণগুলো তুমি এখানে দিয়ে দিলেই তার কন্ট্রিবিউশনটা দেওয়া হয়ে যাবে। এরপরে দেখো হোয়াই ইজ সুন্দরবন কল্ড এ ম্যানগ্রোভ ফরেস্ট আর নাই, হ্যাঁ এই সুন্দরবনকে কেন লবণাক্ত বন হিসেবে বলা হয়। হোয়াই ইজ সুন্দরবন, কেন সুন্দরবনকে কল্ড এ ম্যানগ্রোভ ফরেস্ট, কেন সুন্দরবনকে একটা লবণাক্ত বন হিসেবে বলা হয়। দ্য সুন্দরবন ইজ কল্ড এজ এ ম্যানগ্রোভ ফরেস্ট বিকজ দেয়ার আর মিলিয়ন্স অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন দ্য ফরেস্ট। কারণ হচ্ছে সুন্দরবনের মধ্যে কি আছে, মিলিয়ন মিলিয়ন লাখ লাখ কি আছে, তোমার কি আছে, এই যে ম্যানগ্রোভ ট্রিজ আছে, লবণাক্ত গাছ আছে। যেহেতু ওইখানে কি আছে, লবণাক্ত গাছ রয়েছে, ট্রিজ রয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই সুন্দরবনটাকে একটা লবণাক্ত বন বলি, হ্যাঁ ম্যানগ্রোভ ফরেস্ট বলি। একটা না লাইভ ক্লাসের মাঝে বিষয়টা কি, লাইভ ক্লাসের মধ্যে ধরো একটা জিনিস পড়াটন পরে একটু থামা যায়, কমেন্টগুলো দেখা যায়, পানি টানি খাওয়া যায়, কিন্তু রেকর্ড ক্লাস যারা করায় তারা বুঝে যে আসলে কতটুকু কষ্ট। আমি কি চাইলেই এখন 1-2 মিনিট এভাবে দাঁড়ায় থাকতে পারবো, সম্ভব না। রেকর্ড ক্লাসের মাঝে কিন্তু ধরো ক্লাস শুরু করছো মানে তোমার এটা শেষ অবধি একদম অনর্গল কথা বলতেই হয়। তো একটা না নন স্টপ তোমার 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টার উপরে কথা বলা, ইটস সো টাফ ফর আস। তুমি দেখো না, তুমি নিজেই দেখো 1 ঘন্টা একটানা কথা বলে দেখো পরে তোমার কেমন লাগে, হ্যাঁ। আর এটা তো তোমার পড়া, একটা পড়ানো তো এমনিই কষ্ট, টানা 1.5 ঘন্টা একটানা কথা বলা, ইটস সো টাফ ফর এ টিচার। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম বেস্ট ওয়েতে তোমাকে কি করার জন্য, বোঝানোর জন্য প্রত্যেকটা প্যাসেজ এভাবে পড়াবো। অলরেডি তো আমরা অনেকগুলো প্যাসেজ পড়ে ফেলছি। প্রত্যেকটা প্যাসেজ আগে প্যাসেজটা ভালো করে পড়বো লাইন বাই লাইন, এরপর এখান থেকে টপ নচ এমসিকিউগুলো পড়বো এবং শর্ট কোয়েশ্চেনগুলো পড়বো। তাহলে তোমার আর প্রবলেমটা কিসে বলো তো? একদম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের A to Z তোমাকে একটা গুছানো প্রস্তুতি এনে দেওয়ার জন্য যা যা প্রয়োজন তা ভাইয়া করবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আমার ক্লাসগুলো জাস্ট রেগুলার করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। যেহেতু তোমার 26 ব্যাচের ভাইয়ারা আমার পেড ব্যাচ থেকে সবাই ভালো করছে, তোমরাও পারবা ইনশাআল্লাহ, তোমরাও পারবা। তো আজকের ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দিতেছি। এই পুরো প্যাসেজের যে তোমার ওয়ার্ডগুলা বলছি, যে ভোকাবুলারিগুলো আছে, সেই ভোকাবুলারিগুলা খাতার মধ্যে নোট করো, শব্দের অর্থগুলো লেখো। পাশাপাশি যে শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে সবগুলো খাতার মধ্যে লিখবা, লিখলেই মনে থাকবে না, মনে থাকবে না। খাতার মধ্যে সবগুলো শর্ট কোয়েশ্চেন লিখবা, পাশাপাশি শব্দের অর্থগুলো লিখবা। লেখার পরে তুমি তোমার ফোন দিয়ে তোমার কি করবে, এই নোটসগুলার ছবি তুলবা। ছবি তোলার পরে সেগুলোকে আমাদের যে গ্রুপটা আছে, সানওয়ার্ডস স্টুডেন্টস কমিউনিটি পাবলিক গ্রুপটা আছে, সেখানে পোস্ট করিও। আজকে ক্লাসটা কেমন লেগেছে, এই ছবিগুলো তুলবা। তোলার পরে সম্ভব হলে এখান থেকে আমার একটা ছবি নিতে পারো, এই ছবির একটা স্ক্রিনশট নাও, পাশাপাশি ওই তোমার যে নোটসটা আছে সেই নোটসের ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করিও। আমি দেখবো ইনশাল্লাহ তোমরা কে কে নোটস করতেছো। কারণ তুমি দিন শেষে আমি পড়াইলাম, তুমি নিজের কোনো এফোর্ট দিলা না, শুধু ক্লাস দেখলে লাভ হবে না, তোমার খাতার মধ্যে লিখতে হবে। না লিখলে তোমার দেখবা যে এখান থেকে অনলাইন থেকে বেস্ট একটা আউটকাম তুমি পাবা না। আমি দেখবো যে কে কে তোমরা পোস্ট করো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা কেমন লাগছে ভাইকে একটু রিভিউ দিও, ভাই অনেক খুশি হবে। আল্লাহ হাফেজ।